সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএটিভি সংলাপে। সঙ্গে আছি আমি মাহমুদ আল ফয়সাল। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় নতুন অস্থিরতা ও প্রতিকার। কোনো ধরনের বিশৃঙ্খলা যদি সমাজে দেখা দেয়, সেক্ষেত্রে মানুষ রোল মডেল খুঁজে, অর্থাৎ প্রকৃত ইমানদার খুঁজে, যার কাছে গিয়ে তারা প্রতিকার পেতে পারে। কিন্তু ক্রমাগতভাবে আমরা রোল মডেল খুঁজে পাচ্ছি না। এই পরিস্থিতি এখন এতটাই খারাপ হচ্ছে যে একসময় ডাইনোসর যেরকম পাওয়া যেত, তার মতোই এখন রোল মডেলও যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু মানুষের আশা ভরসার একদম শেষ বিন্দু ছিল ধর্মীয় নেতারা। কিন্তু হালে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এই ধর্মীয় নেতাদের কাছেও মানুষ যে প্রতিকারের জন্য বা পরামর্শের জন্য যাবে, এখন সেই বাস্তবতাও কিন্তু বিরাজ করছে না। কারণ এতটাই সেখানে ঘুণ ধরেছে যে মানুষের শ্রদ্ধাবোধ ক্রমাগত কমে যাচ্ছে। ধর্মীয় নেতারা বা গুরুরা যেসব কর্মকাণ্ড করছেন, তাদের কাছে প্রতিকার চাইতে যাওয়া তো দূরের কথা, মানুষ অনেক ক্ষেত্রে তাদেরকে ঘৃণাও করছে। কেন আমাদের সমাজের এই অবনতি বা কেন আমাদের এই অধঃপতন, কি ভাবছেন আমাদের বিজ্ঞ আলোচকরা, এবং এই ক্ষেত্রে প্রতিকারের জন্য কি করণীয়, সেসব নিয়েই শুনব এই বিজ্ঞ আলোচকদের বক্তব্য। আসুন তার আগে তাদের সঙ্গে পরিচিত হই। আমার ঠিক ডানে রয়েছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, যিনি সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট। আমার ঠিক বামে রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যিনি এবি পার্টির যুগ্ম সদস্য সচিব। ডান পাশে ওই প্রান্তে রয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ডক্টর আব্দুল হামিদ। আর বাম পাশে ওই প্রান্তে রয়েছেন বারিধারা জামে মসজিদের খতিব মাওলানা মাসউদ আহমেদ। আপনাদের চারজনকে আমাদের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করব ব্যারিস্টার ফুয়াদ আপনাকে দিয়ে। ইমাম যদি অনৈতিক কাজ করে, সেই ক্ষেত্রে মুসল্লিরা বা ধর্মপ্রাণ মুসলমানরা তার পেছনে নামাজ পড়তে তো স্বাভাবিক কারণেই রাজি হবে না। তো আমি যে বিষয়টি, ধর্মীয় গুরু অতি সম্প্রতি যেটি চিন্ময় দাস, তাকে নিয়ে যে বিষয়টি আলোচনা হচ্ছে, যে কারণে বলাৎকার করবার কারণে তার সংগঠন ইসকন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, স্বাভাবিক কারণেই মানুষের তো তার বিপরীতে অবস্থান থাকবার কথা। তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে, তখন তার বিচার চাইবার কথা। তার বিপরীতে দেখলাম তার মুক্তির জন্য আদালত অঙ্গন একেবারে অচল অবস্থার সৃষ্টি করা হয়েছে, এবং সেখানে তার মুক্তির দাবি তুলে শুধু বিশৃঙ্খলা নয়, প্রিজন ভ্যান আটকে রাখাই নয়, একজন আইনজীবীকে হত্যা করবার মতো নৃশংস ঘটনা ঘটেছে। আপনার কাছে প্রশ্নটি হচ্ছে, প্রেসার গ্রুপের কাছে কি সরকার নতি স্বীকার করবে? কি বলবেন আপনি? ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের একজন বড় স্কলার ছিলেন গত শতাব্দীতে, আপনার শেখ ইয়াকুবি বলে আর কি, সিরিয়ার খুব বড় স্কলার। তার বইতে একটা বিখ্যাত মন্তব্য আছে তার, যেটা বর্তমানে আমাদেরকে বিভিন্ন সময় পড়তে হয়েছে। তিনি বলেছেন যে 3টা অর্ধেক জিনিস একটা পুরো কাঠামোকে ধ্বংস করে যায়। তার ভিতরে বলেছেন যে হাফ ইমাম ধর্মকে ধ্বংস করে দেয়, হাফ ডক্টর তোমার শরীরটাকে ধ্বংস করে দেয়, এবং হাফ পলিটিশিয়ান তোমার রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তো বলতেছে যে একটা কাঠামোকে ধ্বংস করবার জন্য এই 3টা হাফ দরকার। এবং এটার সাথে যদি আপনি ইবনে খালদুনের মোকাদ্দিমা পড়েন, যে পৃথিবীতে এক একটা সভ্যতা তৈরি হওয়া এবং ধ্বংস হবার যে কারণগুলো তিনি বলেছেন, তার প্রত্যেকটা জায়গায় দেখবেন যে আপনার ওই সমাজের ধর্মগুরুরা আছে। এখানে হাফ বলতে উনি পলিউটেড, দূষিত ধর্মগুরুদের কথা বলছেন, যারা লেবাসধারী আপনার ধর্মগুরু, চরিত্রে হচ্ছে ঠিক তার বিপরীত যেটা সে প্রিচ করে। এবং সেই প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি যে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ কাঠামো প্রত্যেকটা সভ্যতায় কীভাবে ধ্বংস হয়ে গেছে। আপনি দেখেন যে এই যে আমাদের যে রোহিঙ্গা ক্রাইসিস, আরাকানে যে এই রোহিঙ্গাদেরকে জেনোসাইড করার পিছনে যারা সবচেয়ে বড় রোল প্লে করেছে, তারা কিন্তু বুদ্ধিস্ট মঙ্ক। আপনি দেখবেন যে ওই সময়কার মঙ্কদের লেখাঝোকা এবং বক্তব্য যদি পড়েন, এবং কি ধরনের ধর্ম তারা প্র্যাকটিস করে, যারা হচ্ছে জীবনটা খুবই পবিত্র, এই কনসেপ্টই তারা সব কিছুকে, তাদের ধর্মটাকে তারা সারাউন্ড করে রেখেছে। তারা কোনো পিঁপড়া হত্যা করতে পারবে না, কোনো গোশত, কোনো জীবনের যা কিছু আছে কোনো কিছু তারা করে না, হত্যা করে না।
তাহলে সেই ধর্মগুরুরা বৌদ্ধরা দেখলাম যে আপনার নেতৃত্ব দিচ্ছে জেনোসাইডে, এবং অথচ তাদের শান্তির কথা বলবার কথা, অহিংস বলা হচ্ছে, অহিংস, হ্যাঁ, যে শুধু অহিংস বলতে শুধু সকল প্রাণ মানে তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে কোনো প্রাণকে হত্যা করা যাবে না, এই জন্য তারা কিন্তু নিরামিষভোজী। তো সেই জায়গাতে তারা ডিক্রি জারি করেছে, রিলিজিয়াস ডিক্রি দিয়ে তারা এই জেনোসাইড করবার সিদ্ধান্ত নিয়েছে, এবং সাথে বার্মিজ মিলিটারি একত্রিত হয়েছে। আপনার মনে আছে গত রাজাপাকসের আমলে শ্রীলঙ্কাতে ব্যাপক অ্যান্টি মুসলিম জেনোসাইড হয়েছে, তাদের দোকানপাট বাড়ি ঘর ধ্বংস করা, লুটপাট করা, হত্যা করা, সব কিছু হয়েছে, এবং এর প্রত্যেকটার পিছনে কিন্তু মংকরা নেতৃত্ব দিয়েছে, বুদ্ধিস্ট মংকরা নেতৃত্ব দিয়েছে। এরপরে দেখেন আপনি আমাদের এই অঞ্চলে বিজেপির উত্থানের যে জায়গাটা, গোড়ার জায়গাটা, যে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, এবং এদের সাভারকার গোলওয়াকারের লেখা যদি পড়েন, আন্দামানে যখন তারা বন্দী ছিল তারা লিখেছে যে কিভাবে তারা ফ্যাসিস্ট আইডিওলজি দ্বারা ইনফ্লুয়েসড হয়েছে। তারা ডেলিগেশন পাঠাতো আপনার হিটলারকে দেখার জন্য, যে তারা এরকম একটা আরিয়ান সমাজ, একটা আর্য সমাজ, একটা পবিত্র রক্তের সমাজ কিভাবে তারা তৈরি করছে। এবং তারা যেহেতু আপার ক্লাস হিন্দুরা যারা আছেন ভারতবর্ষে, তারা বোধ করেন তারা আর্য সমাজের অংশ, মধ্য এশিয়া থেকে এসছেন, এবং আমাদের মতো যারা একটু দেখতে কালো, কুচকুচে, বোচা, অ্যান্ড্রয়েডদের মতো না আর কি, অ্যাস্ট্রয়েডদের মতো না। তো সেই জাতিসত্তার যে আইডিয়াগুলো তারা ওখানে ডেভেলপ করেছে, যেটা হচ্ছে একটা জেনোসাইডাল আইডিয়া। তো বিজেপির এই হিন্দুত্ববাদী রাজনীতিটার গোড়াটা কিন্তু একটা হিটলারের ফ্যাসিস্ট আইডিয়া। তারা ইন্সপায়ার্ড হয়েছেন, তাদের সবার লিটারেচার পড়েন যে হোয়াট ইজ হিন্দু, হোয়াট ইজ হিন্দু ইন্ডিয়া, হোয়াট ইজ হিন্দুত্ববাদ, এর পুরো লেখায় তারা খুব পরিষ্কার করে বলে দিয়েছে, এর ভিতরে কোনো লুকোচাপা নাই। এবং তারা দেখেন যে 2 বছর আগে যখন তারা নতুন পার্লামেন্ট বিল্ডিং করলো, এই পার্লামেন্ট বিল্ডিংয়ে কিন্তু তারা একটা দঙ্গল যেটাকে বলছে, তারা কিন্তু অখণ্ড ভারতের একটা ম্যাপ দিয়েছে, এবং বিভিন্ন রাষ্ট্র কিন্তু এটার প্রতিবাদও করেছে। এবং ওই পার্লামেন্ট উদ্বোধনের দিন কিন্তু ভারতের প্রেসিডেন্টকে দাওয়াত দেওয়া হয়নি, কারণ ভারতের প্রেসিডেন্ট একটা নিম্ন বর্ণের হিন্দু, সে দেখতে কিন্তু কালো, সে কিন্তু উচ্চ বর্ণের হিন্দু না। এবং ওই সংসদ ভবন উদ্বোধনের পুরো যে আচার আচরণ যেটা ছিল, সেটা একটা পূজার আচরণ ছিল। তো সেই জায়গাটাতে দেখতে হবে যে হিন্দু ধর্মটাকে কিভাবে পলিউট করে, বৌদ্ধ ধর্মকে পলিউট করে ধর্মগুরুরা কি কাজগুলো করে। ইসলামের ইতিহাসে কিন্তু এই কাজগুলো আছে, মুসলমানরা এই কাজগুলো করেছে বিভিন্ন দেশে, ধর্মকে পলিউট করে, এক্সাজারেট করে, নিজের বিশ্বাসের একটা জায়গা থেকে একটা এক্সট্রিম জায়গা তৈরি করে। তো সেই জায়গাতে প্রত্যেকটা ধর্মের ভিতরে এই ব্ল্যাকশেপগুলো আছে। এই জন্য হচ্ছে যার যার ধর্মের যারা ধর্মপ্রধান আছেন, নেতারা আছেন, তাদের দায়িত্ব হলো যে ওই ধর্মের থিওলজির জায়গা থেকে, মাযহাবী জায়গা থেকে কিভাবে একটা বিশুদ্ধ আচরণের জায়গায় ফিরে আনা যায়। একই ঘটনাগুলো আমরা মধ্যযুগের ইউরোপে দেখেছি, আপনার যে কারণে রেনেসন্স হয়েছে 13, 14, 15, 16 সেঞ্চুরিতে প্রত্যেকটা ইউরোপিয়ান দেশে ধর্মযুদ্ধ হয়েছে, শত শত বছর ধরে ধর্মযুদ্ধ হয়েছে, আপনার নিজেদের মাঝহাবী যুদ্ধ। এরা খ্রিস্টানদের নিজস্ব মাঝহাব, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, অ্যাংলিকান, মেথডিস্ট, ক্যালভিনিস্ট, এই যে প্রত্যেকটা গ্রুপ ছিল তাদের ভিতরে, তারা শত শত বছর ধরে যুদ্ধ করেছে। ক্রুসেডের ইতিহাস দেখেন, জেরুজালেমে যেটা করেছে খ্রিস্টানরা, আপনার বাইতুল মুকাদ্দাস দখল করে কি জেনোসাইড তারা করেছে। 3,500 প্রিজনারকে একদিনে আপনার রিচার্ড দ্য লায়ন হার্ট সোকল সে হত্যা করেছে। এই 3,500 প্রিজনারকে হত্যা করবার জন্য তাকে হিস্টোরিয়ানরা, খ্রিস্টান হিস্টোরিয়ানরা তাকে টাইটেল দিয়েছে দ্য লায়ন হার্ট। মানে সে এত বড় একটা মহৎ কাজ করেছে, একটা গণহত্যা চালিয়েছে কিন্তু একটা মহৎ কাজ করেছে। ঠিক একইভাবে দেখেন জায়নিস্টরা কি করছে, যে আপনি একটা জুইশ ডায়াসপোরা যারা গত কয়েক হাজার বছর থেকে আপনার সারা দুনিয়াতে মানে বেদুইনদের মতো, যাযাবরদের মতো ঘোরাফেরা করছে, তারা মিলে 1880, 90, 95 এইসব সালের দিকে সিদ্ধান্ত করেছে তারা ইসরায়েলে একটা রাষ্ট্র গড়বে। তারা সিদ্ধান্ত নিয়েছে পৃথিবীর সব ইহুদিদেরকে নিয়ে তারা এক জায়গায় করতে পারলে তারা ভালো থাকবে, জুইশ ডায়াসপোরা থেকে তারা বেঁচে আসবে। যে ট্যাবু আছে, যে আইসোলেশনের জীবন তাদের ছিল, সেখান থেকে তারা রাষ্ট্র বানাবে। তো এই প্রত্যেকটা ধর্মের ইতিহাসে কিন্তু এই বাড়াবাড়িগুলো আছে, এটা কোনোভাবে কি অস্বীকার করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে চিন্ময়ের ব্যাপারে, ইসকনের ব্যাপারে যেটা এসছে, যে ইসকন কিন্তু আপনার কৃষ্ণা কনসিয়াসনেস সোসাইটি ফর দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর দ্য কৃষ্ণা কনসিয়াসনেস হয়েছে কিন্তু আমেরিকাতে। আপনার
যেই ব্রহ্মচারী প্রভু যিনি তৈরি করেছেন 1965-66 সালের দিকে, তিনি কিন্তু খ্রিস্টান মিশনারি স্কুলে পড়েছেন। প্রতিষ্ঠানটা তৈরি করেছেন নিউ ইয়র্কে বসে, হেডকোয়ার্টার হচ্ছে পশ্চিম বাংলায়, ফলোয়ার হচ্ছে 10-11 লক্ষের মতো। তো সেই রকম একটা সংগঠন যারা কিন্তু আপনার ব্রাহ্ম ধর্মাবলম্বীদের মতো, যারা হিন্দু ধর্মাবলম্বীর ভিতরে মূর্তি পূজারী না, আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, চৈতন্য, বিবেকানন্দ, এরপর রবীন্দ্রনাথ ঠাকুর, এরা কিন্তু কেউ মূর্তি পূজারী ছিলেন না। তারা ব্রাহ্মণ ছিলেন, কিন্তু ব্রাহ্ম বলতো তাদেরকে, কারণ তারা মানে এক খোদায়, এক ঈশ্বরে বিশ্বাস করতেন, আমাদের তৌহিদবাদীদের মতো। তো সেই জায়গা থেকে তারা কিন্তু ইসকনের লোকরা কিন্তু মূর্তি পূজারী না, তারা কিন্তু ব্রাহ্ম ধর্মের মতো, তারা নিরামিষভোজী। তো সেই রকম একটা জনগোষ্ঠীর সে আবার একটা প্ল্যাটফর্ম করেছে সনাতন জাগরণী মঞ্চ, কিন্তু সনাতনীরা তো আবার মূর্তি পূজারী। তাহলে এই মাযহাবটা তো মিলল না, একটা বৈপরীত্য আছে। তাহলে বৈপরীত্যের একটা পলিটিক্স আছে। তো এই দুইটা বৈপরীত্যের জায়গায় তারা একসাথে কাজ করছে কিভাবে? এই পলিটিক্সটা কে করছে? এই পলিটিক্সটা করতেছে দিল্লি। দিল্লি বাংলাদেশের সংখ্যালঘুদেরকে, বাংলাদেশের হিন্দুদেরকে তারা এখনো বাংলাদেশি হতে দিচ্ছে না। দিল্লি এবং কলকাতার একটা হিন্দুত্ববাদী রাজনীতি আছে। এই টোটাল হিন্দু সম্প্রদায় বাংলাদেশে থাকেন, কিন্তু ভারতের ছায়ায় থাকেন। তারা বোধ করেন যে ভারত তাদের প্রোটেক্টর। এই জন্য দেখবেন যে পীযূষ বন্দ্যোপাধ্যায়, রানা দাশগুপ্ত চিঠি লেখে মোদির কাছে সাহায্য চায়। আমাদের প্রিয়া সাহা ট্রাম্পের কাছে গিয়ে অভিযোগ দেয় যে আমার 3.5 কোটি হিন্দু বিপদে আছেন। ভারতের মুসলমানদেরকে দেখেন, তারা কি কোনোভাবে পাকিস্তানের কাছে সাহায্য চায়, বাংলাদেশের কাছে চায়? সে মোদির বিরুদ্ধে দিল্লিতে বসে লড়াই করতেছে, সে মোদির বিরুদ্ধে কাশ্মীরে বসে লড়াই করতেছে। তো নাগরিক অধিকারের লড়াইটা তো আপনার মতো করে আপনার দেশে করতে হবে। আপনি ভারতের ছায়া থেকে তো বাংলাদেশের নাগরিক অধিকারের লড়াই করতে পারবেন না। এটা সত্য। 53 বছর আপনাদের প্রতি জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, জমি দখল হয়েছে, বাড়ি দখল হয়েছে, দোকানপাট দখল হয়েছে, নারী ধর্ষিত হয়েছে, জোর করে ওই পারে পাঠায় দেওয়া হয়েছে, কিন্তু আপনি লড়াই করলেন না কেন? আপনি কেন আওয়ামী লীগের ছায়া থাকলেন? আপনি কেন দিল্লির ছায়া থাকলেন? আপনি বাংলাদেশি নাগরিক হিসাবে আপনার লড়াইটা করলেন না কেন? এটাই হচ্ছে নাগরিক হবার একটা সংকট। তো বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদেরকে নিজের দেশের নাগরিক হওয়ার লড়াইটা করতে হবে। যে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশে আছে, দিল্লির ছায়া আছে, এই ছায়া থেকে ওনাদেরকে বের হয়ে আসতে হবে এবং আমরা সবাই মিলে লড়াইটা করব। প্রশ্নটা ছিল কিন্তু যে তাকে ঘিরে যে অচলাবস্থার সৃষ্টি করেছিল আদালত প্রাঙ্গণে, এই প্রেসার গ্রুপের কাছে সরকার নথি স্বীকার করবে কিনা? করে নাই নথি স্বীকার করে নাই। একটা বিষয় হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি পরিমাণ স্যাবোটাজের শিকার হচ্ছে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন পর্যন্ত 3 মাসে আমি দেখলাম 70-এর উপরে স্যাবোটাজ তারা হ্যান্ডেল করেছে। এবং এই সময়ের ভিতরে আপনার, এবং এই জায়গাগুলো তো খুব সেন্সিটিভ জায়গা। আপনি চাকরিতে 35-এর আন্দোলন, আনসার লীগ, প্রতিবন্ধী লীগ, এই আন্দোলনগুলো অথবা শ্রমিক অসন্তোষ ডিল করা আর ইসকনের হিন্দু সম্প্রদায়ের দাবি দেওয়ার ডিল করাটা কিন্তু একরকম না। বাকিগুলো হচ্ছে শতভাগ বাংলাদেশি ইস্যু, কিন্তু এই ইস্যুটা হলো দিল্লির ইস্যু। অতএব দিল্লির এই ইস্যুটাকে অত্যন্ত সেন্সিটিভলি ডিল করতে হবে এবং তারা সেটা করছে। এবং আজকের উপদেষ্টা কিন্তু পরিষ্কার করেছেন যে যাকে গ্রেফতার করা হয়েছে এটা ব্যক্তির একান্ত ব্যক্তিগত অপরাধের কারণে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে হচ্ছে সংগঠন, তার অপরাধের দায় ইসকনকে দেয়া হবে না। ইসকনের ভিন্ন কোনো অপরাধ আছে কিনা সেটা তারা যাচাই করে খতিয়ে দেখবে, সেটা অন্য আলোচনা। ফিরবো আপনার কাছে, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এই আলোচনায় ধর্মীয় গুরুদের যে সার্বিক স্খলনটা, এটি একটা বিষয়, আর প্রেসার গ্রুপের কাছে আর একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, একজন সিনিয়র আইনজীবী হিসাবে বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন? না, এটা অত্যন্ত দুর্ভাগ্য এবং দুঃখজনক। আমাদের একজন জুনিয়র কলিগ, সে পেশাগত দায়িত্ব পালন করে ওখানে সরকারি কৌশলীয় বটে, এবং যেভাবে নির্মম নৃশংসভাবে এই হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে, আসলে এটা নিন্দা করার ভাষা আমাদের নাই। আমার আরেক কলিগ ব্যারিস্টার ফুয়াদও এখানে আছে। শুধু আইনজীবীদের রক্তক্ষরণ হচ্ছে না, এটা সারা দেশের মানুষের রক্তক্ষরণ হচ্ছে। যে কোনো হত্যাকাণ্ড এটা নিন্দনীয়। এবং আমি বলবো হত্যাকাণ্ডে যারাই জড়িত আছে এটা সুষ্ঠু তদন্ত হোক, এবং হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এবং ওই দিন আদালত পাড়ায় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আদালত পাড়া তো একটা পবিত্র অঙ্গন, সেখানে গিয়ে যার যার মতো করে আমি
দাবি দাবা উত্থাপন করব বা বিশৃঙ্খলা সৃষ্টি করব। গ্রেপ্তার হয়েছে, আইনি প্রক্রিয়ায় যা হবে হবে, ওখানে যদি না হয় উচ্চ আদালতে আসবে, এগুলো তো পথ খোলাই আছে। সুতরাং আইনটাকে আপনি নিজের হাতে তুলে নেবেন, এটা তার একটা অরাজকতা সৃষ্টি করা। যেটা ফুয়াদ বলেছে যে ইতিমধ্যেই বহু ঘটনা হয়েছে এবং এই সরকারকে তারা নানানভাবে চাপের মধ্যে রাখবে এবং দিল্লিতে বসে একজন যাকে আমি বলি দিল্লীশ্বরী, তিনি ওখান থেকে বসে কলকাঠি নাড়ছে, যে কোনো ইস্যুতে উনি ইনভলভ হয়ে যাচ্ছে। উনি ওখানে বসে চিন্ময়ের মুক্তি দাবি করছে, এটা হইতে পারে ভেরিফাইড পেজে। হ্যাঁ, এটা হইতে পারে, আমার দিল্লিও এগুলো অ্যালাউ করছে। তাইলে বাংলাদেশ সরকার এখান থেকে যে বলা হচ্ছে যে তারে থামান, একে হচ্ছে একটা পতিত ফেসিস্ট সরকার, সে পালিয়ে গেছে, আপনারা পালানো সাহায্য করেছেন এবং আবার তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে এইসব ষড়যন্ত্রের মধ্যে, এবং এটা ক্রমাগত সে করে যাচ্ছে। তার পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোকও মনে হচ্ছে গত 15 বছর কোনো দাবি দেওয়া দেশে ছিল না। এই সরকার 3 মাসের অধিক সময় আছেন, এর মধ্যেই দেখেন কত ধরনের ঘটনাবলী শুরু হয়ে গেছে প্রত্যেক দিনেই। তো এরা কোন দিকে সামলাবে? একটা সামলাই তো আরেকটা শুরু হয়, একটা শুরু হয় তো আরেকটা শুরু হয়। তার মধ্যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব, আমরা তো ঐক্যবদ্ধ আছি, আমরা তো এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি, অত্যন্ত আন্তরিকভাবে সমর্থন দিচ্ছি, এবং আমরা সকলেই বলছি যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এবং আমরা তার সাথে নানান সময়ে ডায়লগ হচ্ছে, ডায়লগের ভিতর দিয়ে আমরা আমাদের মতামত ব্যক্ত করছি, এবং তারও আমরা চাই যে আরও তারা ঘনিষ্ঠ হোক। এবং এই যে কতগুলো সংস্কার কমিশন করে আছে, প্রথম 6টা, আরও 4টা, 10টা, তার মধ্যে দেখেন শিক্ষা কমিশন একটা করে নাই, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আবার ছাত্রদের মধ্যে নানান যে একটা অসন্তুষ্ট, আজকে যদি ছাত্রদেরকে আমরা পড়াশোনার মধ্যে ব্যস্ত রাখতে পারতাম, এই যে কলেজে মারামারি, সুপার সানডে, সুপার মানডে বলে, সুপার টুইসডে বলে মাঠে নেমে যাচ্ছে একজন আরেকজন, বিল্ডিং ভেঙে দিচ্ছে, এটা তো অরাজকতার, এটা তো কোনোদিন দেখি নাই। ছাত্ররা নিজেরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করবে, এটা তো গ্রহণযোগ্য না। সুতরাং এখানে নানান ইন্ধন, নানান গোষ্ঠী এখানে মদত দিচ্ছে, এবং সেই মদতের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী এখনও তো ওখানে পরিষ্কার করা যায় না, ফেসিস্টদের দোসররা রয়েছে, প্রশাসনে রয়ে গেছে, এবং সোন আর অনেক জায়গায় কিন্তু তারা আছে। এখানে উচ্চ আদালতেও দেখেন নানান রকম অরাজকতা চলছে। একটা তো চিন্ময়ের ঘটনা নিয়ে হয়েছে, এর বাইরেও কিন্তু অনেক ঘটনাগুলো হচ্ছে, জেলা জজ আদালতও হচ্ছে। তো আমার মনে হয় সামগ্রিক পরিবেশ পরিস্থিতি, এটাকে মোকাবেলা করার জন্য এই সরকারকে আরও মনোযোগী হওয়া উচিত। আপনি দেখেছেন, আমরা প্রথমেই বলেছিলাম যে বাজার নিয়ন্ত্রণটা তাদের ফার্স্ট এজেন্ডা হওয়া উচিত। তারপরে এই আন্দোলনে যারা গণহত্যার শিকার হয়েছে, শহীদ হয়েছে, তাদের পরিবারগুলোকে খুঁজে বের করা, তাদের তালিকা করা, সেটাও দেরি করে ফেললো। তারপরে আহতদের সুচিকিৎসা, বিদেশে পাঠানো, সেটাও মনে হচ্ছে করবো, এই করে করে প্রত্যেক সপ্তাহে 1 জন করে মারা যাচ্ছে। এই যে ঘটনাগুলো আমরা দেখছি সরকারের এখানে, তার আমি কোনো স্মার্টনেস দেখছি না, মনে হচ্ছে এটা অ্যানালগ পদ্ধতিতে এনজিওগ্রাম একটা সরকার বাংলাদেশ পরিচালনা করছে। সুতরাং আমরা সমালোচনা করছি, এই সমালোচনাও কিন্তু আগে করতে পারতাম না। এই যে আপনি আমাদের সাথে বসে যে আজকে যে মুক্ত আলোচনা করছেন, এইটাও কিন্তু এই আন্দোলনের ফসল। সুতরাং ওনারাও বলেছে যে আপনারা যত পারেন আমাদের সমালোচনা করেন, আমাদের ভুল ধরিয়ে দেন, তারা তা আহ্বান করেছে। সুতরাং আমরা মনে করি এইসব আলোচনা সমালোচনার মধ্য দিয়ে আপনারা মধ্যমঞ্জি যে পথ হারাচ্ছেন, আমি বলি হ্যাঁ, শুধু ডিজিটাল হবে না, এখন ডিজিটালও চলবে না, স্মার্ট হইতে হবে। সুতরাং আপনি সেইভাবে কাজগুলো করেন, আর উপদেষ্টাগুলো একটু যাচাই বাছাই করেন, হ্যাঁ, ধরেন উপদেষ্টা করার দরকার, অভিজ্ঞ লোক দেন, আর বিতর্কিত লোক কেন আপনি উপদেষ্টা নেবেন? আমরা চাইব স্বচ্ছ, সৎ, এবং যাদের অতীত রেকর্ড ভালো, সেসব কাছে গ্রহণযোগ্য, হ্যাঁ, সেই সব লোকজন নিয়ে আসেন। তারপরে আরও ধরেন রাজনৈতিক দলের থেকে আরও পরামর্শ নিতে পারেন, যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে নেন, এবং তারা নিশ্চয়ই আপনাকে সৎ পরামর্শ দেবে। ইতিমধ্যে আবার দেখেছেন যে বিএনপিও আলোচনা করে আসছে, হয়তো অন্যান্যরাও করবে, এবি পার্টিও যাবে নিশ্চয়ই।
তো কথা হচ্ছে না, আপনার গণফোরামও নিশ্চয়ই যাবে। আমরাও যাব। হ্যাঁ, তো রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের সম্পৃক্ততা আরো বাড়াতে হবে। এই যে আপনি নির্বাচন কবে নির্বাচন হবে সেটা তো সবার মাথার মধ্যে আছে। Right. হ্যাঁ, বিগত 15 বছরে কোনো নির্বাচন হয় নাই। আমাদের তরুণ সমাজ একবারের জন্য ভোট কেন্দ্রে যেতে পারে নাই। সুতরাং সবাই গভীর আগ্রহে অপেক্ষা করছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। সেইটা নিয়ে এত জটিলতা কেন, কালক্ষেপণ কেন? তো আপনি যত দ্রুত সম্ভব সংস্কারগুলো করেন। বিএনপিও বলেছে যৌক্তিক সময়ে সংস্কার, যৌক্তিক সময়ে নির্বাচন। সঠিক। তা আমরা তো বলতে পারি না যে অযৌক্তিক সময়ে কিছু একটা করেন। সুতরাং আমরা এইসব ব্যাপারে ঐক্যমতের ভিত্তিতেই আছি। এই রাষ্ট্রের মধ্যে আর কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, এবং আমরা 71 সনে যেটা পারি নাই, 90-এর পরে যেটা পারি নাই, 24-এর এই গণ অভ্যুত্থানেও যদি না পারে তবে আমরা আর পারবো কবে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবার ফিরবো ডক্টর আব্দুল হামিদ। এই যে আমাদের ধর্মগুরুদের যে স্খলন, চিন্ময়কে ঘিরে যেসব ঘটনা প্রবাহ ঘটল, সরকার পুরো বিষয়টাকে যেভাবে ট্যাকেল করছে, কি বলবেন আপনি? ইসকন তো তার বিরুদ্ধে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বলছে যে তাকে তারা বহিষ্কার করেছে, কিন্তু একটি বিষয় হলো গ্রেপ্তারের পর কিন্তু ইসকনের পক্ষ থেকে তার মুক্তিও চাওয়া হয়েছে। বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি এখানে আলাদাভাবে ইসকন অথবা ধর্ম এই অংশটাকে আমি আনতে চাই না। বাংলাদেশের এখন যে অস্থিরতা এবং ক্রমবর্ধমান যে অস্থিরতা, এই অস্থিরতার মধ্যে অনেকগুলো উপাদানের মধ্যে ইসকনের সাম্প্রতিক ঘটনা একটা উপাদান হতে পারে। এরকম হাজার হাজার ঘটনা ঘটছে, এবং এই যে ঘটনাগুলো ঘটছে, এইটা আমি মনে করি যে যারা ঘটনাগুলো দৃশ্যমান, যারা ঘটনার সামনে যারা আসছে, এরা হচ্ছে ক্রিয়ানক, পিছন থেকে কেউ এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এই যে আমাদের প্রতিবেশী বন্ধু প্রতিম রাষ্ট্র একজনের গ্রেপ্তারকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে। এখন অতীতে আমরা দেখেছি যে 15 বছর, আমাদের বিজ্ঞ আইনজীবীরা বললেন যে এই দেশে 15 বছর কোনো ইলেকশন হয়নি। মানুষ কোনোভাবেই তাদের সাধারণ যে মত, সেই মতটা প্রকাশ করতে পারেনি। গুম, খুন, নির্যাতন, রাজনৈতিক নিপীড়ন, এগুলো ছিল নৈমিত্তিক ঘটনা। এই যে ঘটনাগুলো ঘটলো, এই যে একজন বর্ষিয়ান প্রবীণ রাজনীতিবিদ খালেদা জিয়া, তার সম্পর্কে বলা হলো যে ওনার এতদিন বাঁচার দরকার কি, বয়স হয়ে গেছে। কত নিষ্ঠুর একটা কথা! একজন মানুষ আরেকজন মানুষ সম্পর্কে এরকম কথা বলতে পারে না। আমি প্রধানমন্ত্রীর কথা বাদ দিলাম, কোনো ব্যক্তির সম্পর্কে বলতে পারে না। আমরা বাবা মা অসুস্থ হলে পর আমাদের জীবন দিয়ে দিতে চাই, ওনাদের বয়স হয়েছে বলে কি যে তুমি বুড়ো হয়ে গেছো ফেলে দেবো? এই যে মূল্যবোধগুলো সমাজ থেকে আমাদের যে হারিয়ে গেছে, এইটার টোটালিটিটা হচ্ছে মূল্যবোধ। খারাপ মূল্যবোধগুলো সমাজকে দখল করেছে, গ্রাস করেছে। আমরা একসময় ছোটোবেলা পড়তাম যে নলেজ ইজ পাওয়ার। এখন কি আমরা বলতে পারি যে নলেজ ইজ পাওয়ার? আমি তো এই শব্দটাকে পাল্টিয়ে বলি যে নলেজ ইজ বার্ডেন। কারণ সমাজ এখন নলেজেবল লোকের কোনো মূল্য নাই। আপনি অফিসে যান, আদালতে যান, যে কোনো প্রতিষ্ঠানে যান, আগে নলেজেবল লোকের সংখ্যা ছিল বেশি, খারাপ দুর্নীতিবাজ এগুলো ছিল আগেও, সংখ্যা ছিল কম। এবং আপনি বাংলা সিনেমা দেখতাম ছোটোবেলায়, সেখানে বলতো যে তোর জন্য সমাজে মুখ দেখাতে পারি না, পুত্র যদি একটু মাস্তান টাইপের হতো। এগুলো কমন ডায়লগ ছিল। সমাজ আমাকে একঘরে করে দিয়েছে। আর এখন আপনি দেখেন, মাস্তানের বাবা, তার নিজের কোনো পরিচয় নাই, সে কাল্লু মাস্তানের বাবা অথবা মুরগি মিলনের বাবা, সে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, সমাজ দুই পাশে রাস্তার লোকজন তাকে সালাম দেয়, নট বিকজ অফ হিম, সালাম দিচ্ছে ওই মাস্তানের বাবা হিসেবে, এবং হি ফিলস প্রাউড অফ, এটাকে সে একটা গৌরব হিসেবে নিচ্ছে। এই স্খলনটাই তো জাতিকে এই যে টোটাল যে আমাদের যে ভ্যালুসগুলো যে নষ্ট হয়ে গেল, খারাপ লোক যে আধিপত্য হলো, এবং সে আধিপত্যটা সমাজ অ্যাকসেপ্ট করে নিল। আপনার বক্তব্যের শুরুতে আপনি বলছেন যে এই চিন্ময়ের ব্যাপারে ভারতের যে পররাষ্ট্র দপ্তরের যে স্টেটমেন্টটা, ওই বিষয়টার উপর একটু আলোকপাত করুন। আমি সেটাই বলছি যে একজন ব্যক্তি বাংলাদেশে কোনো অপরাধ করেছে, আমি তার ধর্মীয় পরিচয় ভুলে যাই, বাংলাদেশের আইনে সে অপরাধ করেছে, সে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে, রাষ্ট্র বলছে। তো রাষ্ট্রদ্রোহিতার অপরাধে কাউকে যদি গ্রেপ্তার করা হয়, কোনো পররাষ্ট্রনীতি, ভারতের পররাষ্ট্রনীতি তোর মধ্যেও এটা নাই যে ভারত কোনো দেশে কোনো একজন ব্যক্তি এবং সে ওই দেশের আইনে অপরাধ করে গ্রেপ্তার হয়েছে, সেটা আরেকটা রাষ্ট্র সেটার উপর একটা স্টেটমেন্ট দেবে। এটা জাতিসংঘ সমর্থন করে না, কোনো দেশের ইন্ডিভিজুয়াল পররাষ্ট্রনীতিও সমর্থন করে না। আমি সেটাই বলছি যে এই একটা গ্রেপ্তারের ব্যাপারে ভারতের
মাথা ব্যথা হয়ে গেল, তাহলে অতীতের এত মানে রাজনৈতিক যে নিপীড়ন অত্যাচার সেটার ব্যাপারে কি আমরা ভারতের কোনো বিবৃতি দেখেছি? আমরা কি দেখেছি যে ভারত এটা নিয়ে খুব উদ্বেগ প্রকাশ করেছে? কারণ ভারতে একটা ভালো ইলেকশন হয়। ভারত কি কখনো বলেছে বাংলাদেশে ভালো ইলেকশন করতে হবে? বরং বাংলাদেশে যেন তেন প্রকারের একটা ইলেকশন করার পর ভারত সেটাকে সমর্থন দিয়েছে আগাগোড়ায়, যে হ্যাঁ। এবং হাস্যকর হচ্ছে এই যে বললাম যে খারাপ ভ্যালুগুলো সোসাইটিকে দখল করেছে, এটার প্রমাণ হলো যে গত তিনটা জাতীয় নির্বাচনের পরে প্রতিবারই আমাদের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করেছে। এবং এই যে কথাগুলো বলতে সাধারণ যে একটা লজ্জাবোধ থাকে মানুষের, সে লজ্জাবোধ কিন্তু গ্রাস করে নাই। এবং আমরা সেই যে জাতি যে শুনছে এবং আমি যে অনবরত এই কথাগুলো বলছি, সেটাতে যে আমি যে নিজে, কারণ সবাইকে তো বোকা ভাবার কোনো কারণ নাই যে আমি একমাত্র চালাক ব্যক্তি আর সবাই বোকা। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে মূল্যবোধগুলো আমাদের হারিয়ে গেছে এবং সামাজিক অবক্ষয়ের কারণে এখন চারিদিকে, এই যে আপনি বলেন এই যে কয়েকদিন আগে যে আমাদের সাম্প্রতিক সময়ে বিভিন্ন কলেজের মধ্যে যে মারামারি হলো আমাদের ছাত্রদের মধ্যে, এই মারামারির কি সঠিক কোনো কারণ ছিল? নিশ্চয়ই না, এটাও নিয়েও আমরা আলোচনা করব। ফিরবো আপনার কাছে একটু পরে। আমরা মাওলানা মাসুদ আহমেদ আপনার কাছ থেকে শুনবো এই যে ধর্মীয় নেতাদের যে স্খলন, কিংবা সেটা হয়েছে আমরা এখন রোল মডেল পাই না। মানুষ যাদের কাছে কোনো বিশৃঙ্খলা হলে বা কোনো অপকর্ম সাধিত হলে পরামর্শ কিংবা প্রতিকারের জন্য যেত, ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে আজকের এই সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের অস্থিরতা বিষয়টা সারা বিশ্বব্যাপী বিভিন্ন দেশে অস্থিরতা চলছে। আমাদের দেশের অস্থিরতা একটু ভিন্ন আঙ্গিকের। আমরা যদি ইতিহাসে দেখি তাহলে আমাদের সামনে স্পষ্ট হয় যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ প্রেরণের পর এই মানুষগুলোকে সুন্দরভাবে পরিচালনা করার জন্যই সবসময় একজন নেতা পাঠিয়েছিলেন, যাদেরকে আমরা রাসূল বলি, নবী বলি। সেই রাসূল এবং নবীগণ সবসময় মানুষের যে বিষয়টাকে প্রাধান্য দিয়েছিলেন সেটা ছিল তার চারিত্রিক উন্নতি। চরিত্র গঠনে যদি সে উন্নতি হয় তাহলে পরিবার উন্নতি হবে, সমাজ উন্নত হবে, দেশ উন্নত হবে, সকল মানুষ শান্তির সাথে বসবাস করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে প্রথম প্রেরণ করলেন। তার সন্তানাদির পর থেকে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদের যেই বিষয়টা ছিল প্রেরণের, সেই বিষয়টা ছিল মানুষ কেন্দ্রিক এবং মানুষকে সুন্দরভাবে গড়ে তোলা। মানুষকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যই এই ধর্মীয় নেতারা সবসময় ভূমিকা রেখেছিলেন এবং তাদের মাধ্যমে দেখা গেছে যে তাদেরকে যারা পূর্ণাঙ্গরূপে অনুকরণ করেছে এবং তাদের মতামতকে প্রাধান্য দিয়েছে, তখন একটা সুন্দর সমাজ গঠিত হয়েছে। আমরা যদি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করি তাহলে দেখি যে তিনি যখন আদিষ্ট হলেন মানুষকে সংশোধন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতে তাকে পাঠিয়েছিলেন। মক্কার মানুষদের পিছনে তিনি মেহনত করলেন। মক্কার মানুষগুলো তখন বিভিন্ন ধর্মের ছিল, মূর্তি পূজারী ছিল, অন্য ধর্মের সাথে সম্পৃক্ত ছিল, আহলে কিতাব নামধারী কিছু ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। কিন্তু আমাদের রাসূলকে তারা মেনে নেননি এবং রাসূলের কথাগুলোকে তারা গ্রহণ করেনি। তিনি চলে গেলেন মদিনাতে। মদিনাতে গিয়েও আমাদের রাসূলের যে কাজটা ছিল সেই কাজটা ছিল মানুষকে সুসংগঠিত করা, মানুষের চরিত্র গঠন করা। যার কারণে তিনি আহ্বান জানিয়েছিলেন যে মদিনাতে তোমরা কারা কারা ধর্মীয় নেতা আছো, তোমরা আসো, বসো, আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলি। তো সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য যে একজন গুরু বা একজন নেতা, একজন ধর্মীয় নেতা থাকা দরকার, সেটা আবশ্যকীয়। এর পরবর্তীতে ইতিহাসে দেখা গেছে যে যখনই এই ধর্মীয় গুরু যিনি, কেননা নবী এবং রাসূলদেরকে তো আল্লাহ তাআলা নিষ্পাপ বানিয়ে রেখেছেন, নিজ তত্ত্বাবধানে তাদেরকে পরিচালনা করেছেন, ওহির মাধ্যমে তাদেরকে জানিয়ে দিয়েছেন তাদের ভুল ত্রুটিগুলোকে তারা সংশোধন করেছেন, এবং যার কারণে কোনো সময় কোনো নবী এবং রাসূলের মাধ্যমে কোনো পদস্খলন ঘটেনি। পরবর্তীতে সাহাবায়ে কেরামরা দায়িত্ব নিয়েছেন। দেখা গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, সকলেই মেহনত করেছেন এবং সকলেই সাকসেসফুল হয়েছেন। পরবর্তীতে আবার যে সমস্ত ইসলামিক সমস্ত নেতারা ছিল তারা দায়িত্ব নিয়েছেন। যখনই দেখা গেছে যে আমাদের মুসলমানদের মধ্যেও যিনি ধর্মীয় নেতা হয়ে চারিত্রিক পদস্খলন ঘটিয়েছেন, তার সুন্দর চরিত্র তিনি পরাজিত হয়েছেন,
তখনই দেখা গেছে যে ওই সমাজের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। ঠিক আমাদের বর্তমানে যে দেশে যে অস্থিরতাগুলো চলছে, সেই অস্থিরতার মধ্যে একটা যে নানা ধরনের অস্থিরতা তো আছেই। আপনি বলেছেন যে একজন ইমাম সাহেবের যদি পরিপূর্ণতা না থাকে তাহলে তার পিছনে মুসল্লিদের নামাজ পড়তে চায় না, রাজি হবে না, স্বাভাবিক। এটা তো অনেক সময় আমরা দেখি এরকম। যোগ্য ইমাম যখন নেতৃত্ব দেয় এবং তার মধ্যে যখন সকল গুণ থাকে, তখন দেখা যায় যে অনেক দূর দূরান্ত থেকেও ওই ইমামের পিছনে নামাজ পড়ার জন্য চলে আসে। নিজ মহল্লার মসজিদ ছেড়ে দিয়ে ওই ইমাম পিছনে যায়। কেন যায়? যে তিনি যেভাবে বলেন সেভাবেই চলেন এবং তার মধ্যে ধর্মীয় যে সমস্ত বর্ণনাগুলো তিনি দিয়ে থাকেন তার মধ্যে সে কথাগুলো আছে এবং তার চরিত্রের মধ্যে সুন্দর চরিত্রও আছে। তো একজন মানুষকে ফলো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সমস্ত গুণ দিয়েছেন তার মধ্যে একটা হলো চারিত্রিক গুণ। আর এই চারিত্রিক গুণের পরিপূর্ণতা ঘটিয়েছেন আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তিনি যেই পলিসিগুলো বলে দিয়েছেন, যে রাস্তাগুলো বলেছেন, সেই রাস্তা থেকে যারাই বেরিয়ে আসবে তারাই তাদের চারিত্রিক পদস্খলন ঘটবে এবং তাকে যে কোনো সময়ে একটা বিপদের সম্মুখীন সে হবে এবং তার অনুসারীদেরকে বিপদের মুখে ঠেলে দেবে। জি, আমাদের এই আলোচনা চলবে। একটা বিরতির পরে এসে আবার আপনাদের সবাইকে শুনবো। সুপ্রিয় দর্শক, এসএটিভি সংলাপে নিচ্ছি 2 মিনিটের বিরতি। আশা করি সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম এসএটিভি সংলাপে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছি নতুন অস্থিরতা ও প্রতিকার নিয়ে। বিরতির আগে আমরা মাওলানা মাসউদ আহমেদের বক্তব্য শুনছিলাম। এ পর্যায়ে আমরা আলোচনা শুনব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে। এই যে আমাদের ডক্টর হামিদ যে বিষয়টা বললেন, যে এখানে চিন্ময়ের ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে স্টেটমেন্ট দিয়েছে এবং এইটা তো নজিরবিহীন এবং দুর্ভাগ্যজনক, খুবই দুঃখজনক না, এবং আপনার কাছ থেকে সীমান্তে জড়ো হবার একটা মানে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং আক্রমণ করার মতো কথা বলেছেন। কতটা যৌক্তিক? বিজেপির যে নেতা পশ্চিমবাংলার, তারাও তো উগ্রবাদী সমস্ত বক্তব্যগুলো দিচ্ছে এবং বর্ডারে আসে তারা সমস্ত আমাদের যে মাল আদান প্রদান সেটা নাকি বন্ধ করে দেবে। অনেক সময় বলে না, আলু পেঁয়াজ ডিম ইত্যাদি ইত্যাদি, মানে এগুলো তো থ্রেট করা। আমরা প্রতিবেশী সুলভ আচরণ চাই, তারা তো এটা বড় ভাই সুলভ আচরণ করতেছে এবং এগুলো করেই যাচ্ছে এবং 15 বছরে আমরা তো অতিষ্ঠ হয়ে গেছি তাদের এসব ভূমিকার জন্য। তো এখনও যদি তারা মনে করে এখানে যে একটা পরিবর্তনের হাওয়া, এটা তো তাদের পছন্দ না, তারা কোনোভাবে এটা মানতে পারতেছে না। এবং কিভাবে আবার এখানে একটা নানান রকমের অস্থিরতা সৃষ্টি করে গোলাপানিতে মাছ শিকারে, উনি যে বললো না যে আমি টুক করে ঢুকে যাব, তারপরে উনি যে লেভেলে কথাবার্তা বলে ফোনালাপ, মানে অবিশ্বাস্য আর কি। উনি এখানে যেভাবে হোক 96 সনও ছিল আর পরে তো জবরদস্তিমূলকভাবে ছিল। উনি যে ল্যাঙ্গুয়েজে ফোনালাপগুলো করে, ট্রাম্প কার্ড ব্যবহার করে, ওই যে আনসার লীগের কথা বলছে, তারপরে আরও এখন আবার চিন্ময়কে নিয়ে লাগছে। এখন চিন্ময়কে লাগতে গিয়ে এটাকে ইসকনের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ইসকন বলছে যে না, আমরা তো এই আন্দোলনে নাই, আর উনি হয়তো আমাদের সাধু ছিল, এখন আমরা তাকে বহিষ্কার করি, সেটাও ঠিক। এখন উনি যে আন্দোলনটা করছে, আমি এখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে ভাই, ওরা যখন চিটাগাঙে প্রোগ্রামটা করে তা আপনারা গিয়ে আলোচনা করলে অসুবিধা কি, বা তাদের ডেকে আনতেন। আমি তো এই চিন্ময়কে দেখেছি বিএনপির এই একটা জন্মাষ্টমী উৎসবে, তারেক জিও ছিল, সেখানে বক্তব্য রেখেছে, অসাধারণ মানবিক বক্তব্য রেখেছে। তারপরে আপনার দুর্গাপুজো উপলক্ষে একটা বিজয়ী পুনর্মিলনী হলো লেডিস ক্লাবে, সেখানেও তারেক রহমান ছিল, সেখানেও চিন্ময় অসাধারণ বক্তব্য রেখেছে। তারপরে দেখেন যে মামলাটা করেছে ওখানে, রাষ্ট্রদ্রোহী মামলা, যে বাংলাদেশের পতাকার সাথে তাদের একটা পতাকা নাকি ছিল, গেরুয়া পতাকা উপরে ছিল, বাংলাদেশের ঠিক আছে, এটা তো আর চিন্ময় করে না, হয়তো করলো তাদের কেউ করেছে। তো এখন বিষয়টা হচ্ছে চিন্ময়কে নিয়ে যে আমরা টানাহেঁচড়া করতেছি, তাতে করে হয়েছে কি, সে তো আরো একটা কি বলে একটা শীর্ষ, কিন্তু আসলে তো সে ওই জায়গায় যাওয়ার কথা না। তো এগুলো আমাদের কতগুলো ভুল পদক্ষেপের কারণে, এবং এগুলো আলোচনাটা আমি তো শুনছি যে হয়তো আগামী রোববারে আলোচনা হবে, এবং এই আপনার হাসান আরিফ সাহেব, তিনি দায়িত্ব নিয়েছেন, এমনকি আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকেও নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুতরাং এগুলো স্ট্যান্ডগুলো ক্লিয়ার হচ্ছে একটার পর একটা। আর প্রতিবেশী দেশের প্রতি আমাদের একটা যে কথাটা আপনি আনছিলেন, আমি বলি যে এটা
অগ্রহণযোগ্য। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবশ্যই একটা বিবৃতি দিয়েছে যে কিন্তু এটা তো বার্তাটা আরো কঠোর হওয়া। না এইটা করে তো আরো উস্কানি দেওয়া হচ্ছে। এগুলো আপনি কোথায় পরিস্থিতি শান্ত করবেন সেটা না করে আপনি এখানে ইন্টারফেয়ার করতেছেন আমাদের আভ্যন্তরীণ বিষয়ে। তাতে এখানে যারা আছে আপনি যাদের জন্য বলতেছেন, তার মানে কি আপনি বাংলাদেশ সরকারের তো দায়িত্ব, আপনি দায়িত্বটা আপনি কেন নিচ্ছেন? আপনি কি দিল্লিতে বসে তাদের সুরক্ষা দিতে পারবেন না তাদের অভাব অভিযোগগুলো আপনি মেটাতে পারবেন? সুতরাং এখানে যারা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, আদিবাসী বা অন্যান্য গোষ্ঠী আছে সংখ্যায় কম, তাদের দায়িত্ব তো সরকার নিয়েছে এবং প্রধান উপদেষ্টা বারবার বলছে আমরা সবাইকে নিয়ে একই পরিবার হিসাবে সবাই বাঁচতে চাই। এখানে ধর্মীয় কারণে, বর্ণের কারণে কারো প্রতি কোনো অবিচার করা হবে না। এবং উনি এটাও বলেছে যে বাংলাদেশে যত ঘটনা ঘটেছে, আমরা যেটা বলি যে 53 বছরে এই গোষ্ঠী কোনো বিচার পায় নাই এবং গত 15 বছরে তো শত শত ঘটনা, রামু থেকে শুরু করে কোথায় না, নাসিরনগর থেকে শুরু করে, তারপর 2021 সনে যে প্রায় 20টা জেলায় প্রতিমাগুলো ভাঙা হলো, পূজা মণ্ডপে আক্রমণ হলো, সেটারও কোনো বিচার হয় নাই। দুর্ভাগ্যজনক। আপনি দেখেন সেটা নিয়ে আমরা হাইকোর্টে গেলাম, হাইকোর্ট বলল একটা জুডিশিয়াল এনকোয়ারি করো। জুডিশিয়াল এনকোয়ারি করতে দেয় না আপিল বিভাগে, যারা এখন পালিয়ে গেছে। চেম্বার জাজ সেটাকে বন্ধ করে দিয়ে জুডিশিয়াল এনকোয়ারি বন্ধ করে। কোন দেশে শুনেছেন? সেটাও আমাদের এখানে হয়েছে। সুতরাং এই সরকার বলেছে আমরা প্রত্যেকটা ঘটনার বিচার করব এবং আর বিচারহীনতার অপসংস্কৃতি বাংলাদেশ আর থাকবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার ফুয়াদ। এই যে ভারতের সেটা হয়েছে হুমকি কিংবা সেটা হয়েছে সীমান্তে জড়ো হওয়া বা আক্রমণ করবার মতো মানে ধৃষ্টতা পরিদর্শন, কিভাবে আপনি মূল্যায়ন করবেন? এটা হচ্ছে যে এটা ভারতের আসলে একটা ফ্রাস্ট্রেশনের এক্সপ্রেশন, হতাশা। এটা আসলে ক্ষমতা দেখানো না। এটা হচ্ছে যে আমরা মিডিয়াতে দেখলাম যে আপনার নর্থে থেকে আমাদের নর্দার্ন বর্ডারে মিলিটারি ডিপ্লয়মেন্ট বাড়াচ্ছে। এরপরে হচ্ছে যে আপনার বিএসএফকে সতর্ক অবস্থায় রেখেছে। এরপরে তাদের প্রতিরক্ষা মন্ত্রী হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেনা সদস্যদেরকে নিয়ে মিটিং করেছে, ক্যান্টনমেন্টে মিটিং করে বলেছে যে বাংলাদেশ সীমান্তে তারা এক্সট্রা প্রিকশন নেবে, এগুলো বলেছে। কোনো কোনো মিডিয়াতে দেখলাম যে আপনার আমাদের যে চিকেন নেক আছে, আমাদের ফেনীর পর থেকে নদীর ওই পারের যে অংশটা আছে, এই অংশটা ভারত কেটে নেওয়ার জন্য বলছে, অ্যানেক্স করে ফেলবে। এবং এখানে কিন্তু আপনি জানেন যে এই যে মহেশখালী মিরসরাই যে এলাকাটা আছে, মিরসরাইতে এখানে প্রায় 1000 একরের একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন আছে সাগর পারে, যেটা পুরোটা ইন্ডিয়ার। অতএব এইখানে তাদের একটা মিলিটারি ইন্টেলিজেন্স প্রেজেন্স আছে, যেটা বাংলাদেশ সরকারের জন্য খুবই হুমকি স্বরূপ। এটা তারা কেটে নেবে। ইন্ডিয়ান মিডিয়াতে বলা হচ্ছে, আপনি পড়লে দেখবেন যে তাদের যে চিকেন নেক আছে, উত্তর দিনাজপুর শিলিগুড়ি যে করিডোর আছে, এই করিডোরটাকে সেফগার্ড করবার জন্য আমাদের উত্তর এবং পশ্চিমাঞ্চলের একটা অংশ, যশোর খুলনা থেকে শুরু করে আপনার রংপুর পর্যন্ত অংশটা কেটে নেবে, কেটে অ্যানেক্স করে নেবে। এবং এইটা হলো ইউক্রেন মডেলে করবে। রাশিয়ার যুদ্ধটা শুরু হয়েছে কিভাবে দেখেন, যে রাশিয়ান স্পিকিং একটা জনগোষ্ঠী ডনবাস রিজিয়ন যেটা ইউক্রেনের, সেখানে বসবাস করে, তারা রাশিয়ান ভাষী। রাশিয়ার একটা অভিযোগ ছিল যে এই আমাদের যে রাশিয়ান স্পিকিং জনগোষ্ঠী আছে, এটা ইউক্রেন তাদেরকে সাফিসিয়েন্ট অধিকার দিচ্ছে না। তাদের ভাষার অধিকার, তাদের লেখাপড়াতে, তাদের লিটারেচার, তাদের কবি সাহিত্যিক, তাদের ঐতিহ্য, মূল্যবোধ, এগুলো ধরে রাখবার যে ইতিহাস, সেগুলো দিচ্ছে না। এই অজুহাতে কিন্তু রাশিয়া ইউক্রেন অ্যাটাক করছে, যে তার ভাষী খ্রিস্টান জনগোষ্ঠী, তার মাযহাবের লোকদেরকে বাঁচানোর জন্য এই অঞ্চলটাকে সে দখল করে সেফ জোন করে দিয়েছে, যে ডনবাস রিজিয়নটাতে শুধু রাশিয়ান স্পিকিং লোক থাকবে। ভারতেও ডিফেন্স সার্কেলে এই আলোচনাটা হচ্ছে, মাইনরিটিরা যেহেতু সেফ না, অতএব বাংলাদেশের ভিতরে একটা অংশ মানে অ্যানেক্স করে এইটাকে বাংলাদেশের মাইনরিটিদের জন্য সেফ জোন করতে হবে। এতে যেটা হলো যে ভারতের উত্তরে যেটা আছে আপনার চিকেন নেক, আমাদের উত্তর দিনাজপুর থেকে শুরু করে আপনার এই করিডোর যেটা আছে শিলিগুড়ি করিডোর, এই করিডোরটা সেফ হয়ে যাবে। তখন চায়নার অ্যাটাক করা অথবা মণিপুরে অ্যাটাক করার মধ্য দিয়ে যেভাবে 1962-তে তারা ওই অংশ দখল করে ফেলেছে, এই রকম কোনো দুর্ঘটনার শিকার তারা হতে হবে না। এই জায়গাতে তুরস্কতা মাইনরিটিদেরকে তারা ব্যবহার করছে। বাংলাদেশের সংখ্যালঘুদেরকে বুঝতে হবে যে ভারত মাইনরিটিদের 2 আনার কোনো উপকার গত 53 বছরে করে নাই, ক্ষতি করেছে শুধু। এই যে টেনশনগুলো ইন্ডিয়া ক্রিয়েট করতেছে, এর ক্ষতিটা কার উপরে পড়বে?
এই যে বিদ্বেষ পুরো মুসলিম জনগোষ্ঠীর উপরে যে একটা ঘৃণা তৈরি হইতেছে হিন্দুদের উপরে, এটা কে সাফার করবে? এটা বাংলাদেশের মাইনরিটিরা করবে। বাংলাদেশের লাস্ট চাঙ্ক অফ মাইনরিটি কিন্তু আমার আপনার মতো খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ। কারণ বনেদি শিক্ষিত সচ্ছল পেশাদার হিন্দু সমাজ কিন্তু 47-এ ওই পারে চলে গেছে, তারা কিন্তু এখানে ছিলেন না। ছিলেন কারা? যোগেন মণ্ডলের মতো যারা অচ্ছুত, দলিত, নমশূদ্র, আনটাচেবল তারা ছিলেন। তারা মিলেই তো পাকিস্তান রাষ্ট্র করেছে। পাকিস্তান রাষ্ট্র তো শুধু মুসলমানরা করে নাই, বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দু এরা মিলেই পাকিস্তান রাষ্ট্রটা করেছে। যোগেন মণ্ডল আমাদের পাকিস্তানের পার্লামেন্টের প্রথম স্পিকার ছিলেন, আইনমন্ত্রী ছিলেন। এনিওয়ে, লিয়াকত আলী খান মারা যাওয়ার পরে তার রাষ্ট্রের সাথে অন্য দেশের সাথে তার সম্পর্ক ব্রেকডাউন করেছে। তো সেই জায়গাতে ভারত রাষ্ট্র আমাদের মাইনরিটিদের জন্য কিন্তু উপকার করছে না, সে শুধু এটাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে তার জিও পলিটিক্সের জন্য, তার ভূ রাজনীতির জন্য, তার চিকেন নেককে সেফগার্ড করবার জন্য, তার চাইনিজ ইনভেশনকে সেফগার্ড করবার জন্য। এইটার জন্য সে কিছুক্ষণ আগে বলে যে আমার কলকাতা, আমার চিটাগং পোর্ট নিয়ে যাবে, আমার চিকেন নেক যেটা আছে পার্বত্য চট্টগ্রাম সে নিয়ে যাবে, আমার ওয়েস্টার্ন বর্ডার নিয়ে যাবে। এই জন্য সে সৈন্য মোতায়েন করছে, ওখানে স্নায়ুযুদ্ধ করছে। কিছুই হবে না। ভারতকে আমি যতটুকু বুঝেছি প্রচন্ড ভীত একটা জাতি, যুদ্ধ করে বিজয় করার ইতিহাস তার নাই, 1000 বছরই নাই। এই জন্য তাকে অহিংস আন্দোলন করতে হয়েছে। কিন্তু ভারতের স্বাধীনতার ইতিহাসে দেখেন বাস্তবতা কিন্তু ডিফারেন্ট। তো সেই জায়গাতে আমরা বোধ করছি এই স্নায়ুযুদ্ধের উস্কানিতে বাংলাদেশিদের পড়া যাবে না। এই জন্য ওলামায়ে কেরামরা যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে খুতবার মধ্য দিয়ে মসজিদে, মাদ্রাসায়, ধর্মীয় যে জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গাতে, ক্যাম্পাসে এই টেনশনটাকে মানে কাম ডাউন করে ফেলতে হবে। ভারত চাচ্ছে উস্কানি তৈরি করতে, মানে কুল ডাউন, কিন্তু এই উস্কানির ফাঁদে আমাদের পড়া যাবে না। ইসকন থেকে শুরু করে যে সকল হিন্দুত্ববাদী সংগঠন এবং নেতারা বাংলাদেশের ভিতরের আমাদের আন্তঃসম্প্রদায় সম্পর্কটাকে নষ্ট করতে চাচ্ছে, তাদেরকে অবজার্ভ করা দরকার, তদন্ত করা দরকার, যদি বিচারের মুখোমুখি করা দরকার হয় সেটা করতে হবে। কারণ সবাই মিলে বাংলাদেশ, কাউকে বাদ দিয়ে বাংলাদেশ না। বা যেভাবে আমরা আমাদের প্রতিবেশী দেশের কোনো বিষয় নিয়ে ইন্টারফেয়ার করি না। গত সপ্তাহে কয়দিন আগে রবিবারে দেখেন 4 জন মুসলমানকে মসজিদে অযোধ্যায় ঢুকে মেরে ফেলছে গুলি করে, সার্ভে করার সময়, মারামারি করার সময়। আপনি দেখেন যে প্রত্যেকটা মসজিদের নিচে টেম্পল পাওয়া যাচ্ছে, কি এক আজগুবি। একজন হিস্টোরিয়ান, ইন্ডিয়ান হিস্টোরিয়ানের লেখা পড়ছিলাম, তিনি বলছেন যে মুসলমানরা ধরেন আপনার সেই আন্দালুসিয়ার মসজিদ বানাইছে, খ্রিস্টানরা বড় বড় চার্চ বানাইছে, হিন্দুদের কন্ট্রিবিউশন হচ্ছে শুধুমাত্র মসজিদের নিচে তারা মন্দির বানায়। এটা হলো তার প্রযুক্তিগত অ্যাচিভমেন্ট, যে সে কোনো একটা ইউনিক জায়গাতে সে কোনো টেম্পল তৈরি করতে পারে নাই, সব মন্দির তৈরি হয়েছে মসজিদের নিচে। এবং দেখেন গত 10-12 বছরে মোদির শাসন আমলে দেখলাম মুসলমানদের প্রায় 800 স্থাপনা ধ্বংস করে দিয়েছে। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, সুফি, আউলিয়া, ওলামায়ে কেরামদের কবর, এগুলো সব বুলডোজ করে দিয়েছে। তো এইটা করে কি একটা জাতি বড় হওয়া যায়? আপনি সুপার পাওয়ার হইতে চান, মহল্লার একটা রাষ্ট্র আপনাকে ভালো জানে না, ইনক্লুডিং নেপাল। আমরা না হয় মুসলমান রাষ্ট্র, পাকিস্তান আমরা নয় মুসলমান রাষ্ট্র, নেপাল তো হিন্দু রাষ্ট্র, শতভাগ হিন্দু রাষ্ট্র। ভুটান, তার সাথেও তো আপনার মারামারি, তার সাথে আপনার সম্পর্ক ভালো না, সেও আপনাকে রিজেক্ট করেছে। তাহলে বুঝতে হবে যে সামথিং ইজ রং উইথ দিল্লি। দিল্লিকে এটা বোঝা দরকার যে আপনার গত 77 বছরের ফরেন পলিসি ডিজাস্টারকে স্বীকার করেন, আলোচনা করেন, বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক তৈরি করেন। কারণ এছাড়া এইভাবে যুদ্ধ খেলে আপনি সুপার পাওয়ার হইতে পারবেন না, বরং আপনি ভেঙে খান হয়ে যাবেন। বাস্তবতা মেনে অ্যাডজাস্টমেন্ট করা দরকার। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের এই আলোচনা চলবে, আর একটা বিরতির পরে এসে আবার আপনাদের শুনবো। সুপ্রিয় দর্শক, এসএটিভি সংলাপে নিচ্ছি দ্বিতীয়বারের বিরতি, এবং এটিও 2 মিনিটের বিরতি। আশা করি সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম এসএটিভি সংলাপে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছি যে মানে নতুন যে অস্থিরতা এবং এটির প্রতিকারের উপায়, এ নিয়ে আমরা বিরতির আগে ব্যারিস্টার ফুয়াদকে শুনছিলাম, এই পর্যায়ে ডক্টর আব্দুল হামিদ আপনার কাছ থেকে। এই যে একটি বিষয় কিন্তু ভারতীয় মিডিয়ারও একটা বড় ধরনের নেগেটিভ রোল আমরা লক্ষ্য করছি। আপনি যদি ভারতের এই আগ্রাসী মনোভাব কিংবা ভারতের এই হুমকি, সীমান্তে জড়ো হওয়া, এর পাশাপাশি যদি ভারতীয় মিডিয়ার যে আগ্রাসী মনোভাব তার উপর একটু দৃষ্টিপাত করেন।
আমাদের ব্যারিস্টার ফুয়াদ চমৎকার বলেছেন যে এটা যত গর্জে তত যদি বর্ষো, এই এত বর্ষিলে কিন্তু বাংলাদেশ বহু আগে তলিয়ে যেত এত বর্ষণে। ভারতের এই যে মিডিয়ার কথা আপনি যেটা বললেন, এটা আজকে থেকে না, আপনি ওই যে জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে প্রতিদিন কলকাতার মিডিয়াগুলোতে বিশেষ করে আপনি দেখবেন যে ওদের মূল কাজটাই হচ্ছে এইটা চর্চা করা। সারাদিন তারা আজগুবি সব খবর দিচ্ছে। এবং কিছুদিন আগে দেখলাম যে এক ভারতীয় মিডিয়াতে ফেসবুকে এক ছেলে পোস্ট করেছে, সেটার মধ্যে হচ্ছে ট্রাম্প ক্ষমতায় বসার পর তার প্রথম কাজ হবে দিল্লি থেকে তার নিজের বিমানে করে হাসিনাকে ঢাকায় নিয়ে আসবে এবং হাসিনাকে ক্ষমতায় বসিয়ে তারপর উনি ফেরত যাবেন এবং এখানে মানে হাসিনার ওই যে নতুন করে অভিষেক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি থাকবেন। এগুলো হচ্ছে ভারতীয় মিডিয়ার খবর এবং বাংলাদেশের মানুষ এগুলোকে কোনো গ্রাহ্য করে না, এগুলোকে পাত্তাও দেয় না এবং এগুলো যে লেখে এইটার কোনো নেগেটিভ ইফেক্ট বাংলাদেশের মানুষের উপর পড়ে না, মানুষ বিশ্বাস করে না এগুলা। তো ফলে এইটা আমার মনে হয় যে আমাদের ভয়ের কিছু নাই, কিন্তু ভয়ের যেটা কারণ সেটা হচ্ছে যে আমি যেটা ভয় পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ক্রমবর্ধমান যে অস্থিরতা, এই ক্রমবর্ধমান অস্থিরতায় যে কথাটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে মহাবিদ্যালয়গুলোর মধ্যে যে নিজেদের মধ্যে যে সম্পদহানি হলো, তারপরে হচ্ছে অনেক আহত হলো ছাত্র, অনেক সম্পদ বিনষ্ট হলো, কারণ কি? কোনো কারণ আছে? কোনো কারণ নাই, কোনো তুচ্ছ কোনো ঘটনা যেটা মনে রাখার মতো কোনো ঘটনা না। এরপর আপনি দেখেন সারা দেশ থেকে হাজার হাজার লোক বাসে করে, ট্রাকে করে, ট্রেনে করে ঢাকায় চলে আসলো, আসার পরিকল্পনা হলো। তাহলে আমাদের এত এত গোয়েন্দা বাহিনী, এত এত সরকারি যে এই সংস্থা ডিজিএফআই, এনএসআই, পুলিশের যে ডিবি স্পেশাল ব্রাঞ্চ কি করেছিল তারা? তাদের যে সোর্স মানে দেওয়া হয় শত শত কোটি টাকা, এগুলো কী কাজে ব্যয় করেছিল? এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দিয়েছে যে এই লোকগুলো কিভাবে ঢাকা আসতে পারলো এবং এটা যারা অর্গানাইজ করলো তাদেরকে আমরা কেন সময় মতো ধরতে পারিনি? আপনি এটি শাহবাগে যে মানে বিশাল একটি সমাবেশ এবং সেখানে লোন দেবার কথা বলে, ঋণ দেবার কথা বলে 1 লক্ষ থেকে 1 কোটি হত দরিদ্র মানুষকে প্রতারণা করে, মিথ্যা কথা বলে, প্রলোভন দেখিয়ে গরিব মানুষ যা বলেছে বিশ্বাস করেছে এবং এই মানুষগুলোকে ঢাকা আনলো, এগুলোকে ওভারনাইট হয়ে গেল। তাহলে আমরা কি, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থার ভূমিকা কি ছিল? আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ব্যাখ্যা কিন্তু এখনো পাওয়া যায়নি। ব্যাটারি চালিত রিক্সা, কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া তো একসাথে 4 জন কি 6 জন মারা গেছে, ঢাকাতে মারা গেছে, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মারা যাচ্ছে। প্রতিদিনই কিন্তু এই দুর্ঘটনা ঘটছে, কারণ এগুলো তো আমি চড়েছি কয়েকবার, চড়ে আমি এরপর আমি নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছি কখনো চড়বো না, কারণ এগুলো কোনো ব্রেক নাই, ইয়ে নাই, ঠিক মতো এরা মনে হচ্ছে যে নিজের মধ্যে একটা ভয় কাজ করে। এখন এই যে তারা যে বিরাট একটা অরাজকতা, একটা তাণ্ডব সৃষ্টি করলো পুরো ঢাকা শহরে, আমরা কি করেছি? এর কি সমাধানের অন্য কোনো উপায় ছিল না? নিশ্চয়ই। এবং আমাদের আদালতকে শেষ পর্যন্ত বলতে হলো যে না ঠিক আছে 1 মাস থাকুক, 1 মাস চলুক। এখন হচ্ছে আমরা সব কিছুতে কিন্তু জিম্মি হয়ে যাচ্ছি এবং আমরা হ্যাঁ বলছি। এটার একটা বড় কারণ, এটা সমাজবিজ্ঞানীরা নিশ্চয়ই এই অস্থিরতার সঠিক কারণ ওরা বলতে পারবেন, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জাতের সমাজবিজ্ঞানীরা তো জ্ঞান বুদ্ধি নেই, আমরা বুঝি যে এই কারণগুলো যেগুলো সে ক্রমবর্ধমান যে অস্থিরতা এবং এটা হচ্ছে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমরা প্রতিটা ক্ষেত্রে গত 15 বছর থেকে 20 বছর, আমি তাও বলবো না তারও আগ থেকে, আমরা কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউশনকে আমরা পলিটিসাইজ করেছি। আপনি দেখেন স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন পরিষদ, যেটা আগে গ্রামে, আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল আমার চেয়ারম্যান, আমি একটা চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র ওনার কাছে যেতাম, উনি কোন দলের এসব কোনো ইস্যুই ছিল না। এখন কিন্তু আপনি যদি বিরোধী দল করেন তাহলে আপনি কিন্তু ওই ইউনিয়ন পরিষদে যেতে ভয় পাবেন এবং আপনাকে দিবে না, আপনাকে কোনো সেবা দেবে না। বিসিএস পরীক্ষার্থী যারা বিসিএস পরীক্ষার ভাইভাতে উত্তীর্ণ হয়, চূড়ান্ত পর্যায়ে একটা ছেলে, শুধু বিসিএস না অন্যান্য যারা সার্ভিস করে, এদের ভেরিফিকেশনের জন্য পুলিশের কাছে যায়। তো পুলিশের কাছে যায়, পুলিশ তো আর করিমউদ্দিন, হামিদউদ্দিন এদেরকে তো আর চেনে না, পুলিশ অবভিয়াসলি লোকাল গভর্নমেন্টে যায়। এখন দেখা যায় যদি সে আওয়ামী লীগের লোক হয় আর যে ছেলেটা মানে এই ওখানে তার ভেরিফিকেশনের জন্য গেছে, সে যদি তার কথা না শুনে অতীতে যদি তার সাথে কিছু একটা টক্কর লাগে, তখন বলে ওর বাপের দাদা তো বিএনপি করতো, ও তো জামাত, ও তো ছাত্র শিবির করতো। আপনি অশিক্ষিত এবং স্বার্থপর একটা মূর্খ লোকের কথায় একটা ছেলের বিশেষ পরীক্ষার ভাইবার ইয়েতে আপনি দেখেন যে কত ছেলে পুলিশ রিপোর্টের কারণে চাকরি হয়নি, এদের চাকরি পায়নি এদেরকে, আর সকল বিষয়ে সে সাকসেসফুল, বাট পুলিশের ওই তথা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পরীক্ষায় সে পাশ করেনি।
আমি একটা অভিজ্ঞতা বলি, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যখন কাজ করি তখন আমি নাম বলতে চাই না, একজন পুলিশ অফিসার, সে আওয়ামী লীগের সে ছিল, পরে সে অনেক উপরে উঠছে। তো এই ছেলে আমার কাছে একদিন নিয়ে আসলো, ওই যে একজন প্রাণগোপাল দত্ত, ইউ নো হিম, প্রাণগোপাল দত্ত নিয়ে আসলো। উনি তখন পিজের ভাইস চ্যান্সেলর। উনি এসে বললো যে হামিদ ভাই, আমি আসলে তদবিরে আসি না, এই ছেলেটা হচ্ছে আমার এই শিক্ষকের মানে ছেলে, আমাদের হিন্দুদের মধ্যে আমরা শিক্ষককে বাবার মতোই আমরা শ্রদ্ধা করি। তো এই ছেলেটা পরীক্ষায় পাশ করার পরেও ওর চাকরি হয় নাই। তাই বলছি, ইউ ক্যান লিভ দি কেস উইথ মি, আই পার্সোনালি টেক অল রেসপন্সিবিলিটি, যদি তার প্রতি কোনো অন্যায় অবিচার হয়ে থাকে আমি দেখছি। আমি তার ফাইল এনে দেখলাম যে ওটার মধ্যে লেখা আছে যে এই তিনি একটি বিরোধী রাজনৈতিক দলের সমর্থক বলিয়া জানা গিয়েছে। এই জাস্ট আমি এটা কোট আনকোট, বিরোধী একটি রাজনৈতিক দলের সমর্থক বলিয়া জানা গিয়েছে, এই জন্য ওর চাকরি হলো না। সে বিসিএস পুলিশ ক্যাডারে কোয়ালিফাই করেছে। তো আমি এসবিতে ফোন করলাম, এসবির যিনি প্রধান তার সাথে আমি কথা বললাম। সৌভাগ্যক্রমে উনি এখন পুলিশের আইজিপি। তো আমি ওকে ফোন করে বললাম, আমি বললাম যে বাহার, এটা কি ধরনের কথা, এটা কোনো কথা, কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক তো তুমি আমি সবাই, আমি কি ভোটের সময় ভোট দেই না, আমি কি লাঙ্গল নৌকা তারপরে কোনো একটার মধ্যে আমি কি সিল মারি না, তাহলে কি আমি কি রাজনৈতিক দলের সমর্থক বলিয়া জানা গিয়েছে? পুলিশ ভেরিফিকেশনের উদ্দেশ্য কি? তোমার কাছে পাঠানো হয় যা তার কোনো ক্রিমিনাল রেকর্ড থানায় আছে কিনা দেখার জন্য। গ্রস মিসকন্ডাক্ট, এক্স্যাক্টলি, যেগুলো আমাদের পেনাল করে যে সকল বিষয়কে অপরাধ বলা হয়েছে, এরকম কোনো অপরাধের সাথে তার সম্পৃক্ততা আছে কিনা। তুমি থানা মানে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, তুমি এগুলো বলবা যে তার বিরুদ্ধে থানায় কোনো রেকর্ড আছে অথবা নাই। দিস ইজ দ্য অনলি জবাব। এখানে হবে থানায় তার বিরুদ্ধে রেকর্ড পাওয়া গিয়েছে অথবা পাওয়া যায় নাই, পাওয়া গেলে কি বলবে? তুমি একটি বিরোধী রাজনৈতিক দলের সমর্থক বলিয়া জানা গিয়েছে, এই জন্য ওর চাকরি হবে না? তো বাহার বললো যে স্যার এগুলো তো আগে হয়েছে, আমি তো আমাদের তো সময় এগুলো হয় না। আমি বলছি যার সময় হয়েছে আমি তোমাকে অভিযুক্ত করছি না, তুমি থানা ভেরিফাই করো, করে যদি তার নামে কোনো ইয়ে পাও তাহলে বলো আছে, আর যদি না হয় তাহলে একটা নতুন করে ভেরিফিকেশন রিপোর্ট করো। এবং আমি একটা কাহিনী বললাম যে এখন যে আপনি যে লোকাল গভর্নমেন্টের ইউনিয়ন পর্যায় পর্যন্ত রাজনীতি নিয়ে গেলেন, উপজেলা পর্যায়ে আপনি মার্কা দিয়ে ইলেকশন করছেন, ইউনিয়নে আপনি মার্কা দিয়ে ইলেকশন করছেন, তাহলে আপনি পুরা দেশের আপনি পোলারাইজ করে ফেললেন, দুইটা ভাগ করে ফেললেন। মানুষ তো আর নিজের মত করে নিজের মতো করে আর চিন্তা করারও সুবিধা পাচ্ছে না, বলারও সুবিধা পাচ্ছে না। আমি বলছি শুধু এটা না, আপনি দেখেন আইনজীবীদের এখানে আছে দুইটা ভাগ, আপনি নীল দল সাদা দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে, আপনি সাংবাদিকদের আছে, যতগুলা সরকারি বেসরকারি সংগঠন আছে, ট্রেড ইউনিয়ন আছে, সবগুলোর মধ্যে আপনি দেখবেন যে গত কয়েক বছর এটা হয় আওয়ামী লীগ অথবা বিএনপি, যার সময় যেটা থাকে সেভাবে হয়ে গেছে। এই যে আমরা যে পুরা দেশটাকে রাজনীতির অংশ করে ফেললাম, তাতে করে কি হয়েছে? আজকের যে অস্থিরতা, আজকের যে সামাজিক যে এই যে অন্যায্যতা যা কিছু হচ্ছে, আমি মনে করি যে আমাদের এইটার জন্য আমাদের পলিটিশিয়ানরা দায়ী, এবং এই অপরাজনীতির শিকার হচ্ছে আমাদের সমাজের সাধারণ মানুষ। এখন এটা থেকে বেরিয়ে আসতে হবে, এটা থেকে বেরিয়ে শুধু আসতে হবে না। এবং আমি মনে করি যে এখন যারা বর্তমানে অন্তর্বর্তী সরকার আছে, তারা হচ্ছে সবচেয়ে যোগ্য এখান থেকে জাতিকে বের করে নিয়ে আসার। অসংখ্য ধন্যবাদ। কারণ এদের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নাই, এবং এরা বলেছে যে আমরা এরা কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্টও করে না, সুতরাং তারা ছাড়া কেউ আসতে পারবে না। অসংখ্য ধন্যবাদ মাওলানা মাসুদ। এই যে প্রতিবেশী দেশের যে হুমকি কিংবা সীমান্তে জড়ো করা, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের এই হস্তক্ষেপটা আপনি কিভাবে দেখেন? অবশ্যই আমাদের আগে মিস্টার ফুয়াদ সাহেব এবং সবাই বললেন একই কথা, আমিও ওই কথার সাথে একমত যে পার্শ্ববর্তী দেশ, যদিও আমরা বলি বন্ধু প্রতিম দেশ, আমরা চাই তাদের সাথে ভালো সম্পর্ক রাখার, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে তাদের যে ষড়যন্ত্রমূলক যে কর্মকাণ্ড, এগুলো তো আমাদের সকলে জানা আছে, আমাদের দেশের মানুষরাও জানে, জনগণরাও জানে যে ভারত আমাদেরকে কতটুকু পছন্দ করে। বিশেষভাবে এই 15টা বছর আমাদেরকে কিভাবে যে তা ছত্রছায়ায় আমাদের বর্তমান যে যিনি চলে গেলেন, পালিয়ে চলে গেলেন, তার সরকার কিভাবে যে আমাদেরকে জুলুম করে, নির্যাতন করে, একটা বড় একটা বোঝা চাপিয়ে দিয়ে আমাদের দেশের জনগণকে জিম্মি করে রেখেছিল, তো তা থেকে তো আল্লাহর রহমতে আমরা একটা ভাবে মুক্তি পেয়েছি, এবং এখন তো তার ষড়যন্ত্র চলতেই থাকবে। এই যে বর্তমান যে ঘটনাটা ঘটেছে, যে অস্থিরতা নতুন করে সংযোজন হয়েছে ইসকনের, যে ইসকনের এই সংগঠনের এই অস্থিরতাটা, এই অস্থিরতা তাদের উস্কানির মাধ্যমে হয়েছে। তাদের ধর্মীয় গুরুকে তারা বহিষ্কার করেছে অন্যায় কারণে, সেটা তো আছেই, কিন্তু তারা এখন কেন লাফালাফি করতেছে? অন্যায় করেছে তারাই,
এবং তা সরকার চেষ্টা করেছে, বর্তমান যারা দেশ পরিচালনা করছেন তারা অন্যায়কারীকে গ্রেফতার করেছেন। এতে করে তো তাদের পক্ষ থেকে সাবাস দেওয়া দরকার ছিল যে একজন অন্যায়কারী, ধর্মগুরু, দুষ্ট লোক, অসৎ চরিত্রের লোক, বাজে লোক এবং দেশকে খারাপ একটা পরিস্থিতি নিয়ে আসার জন্য যিনি সবসময় ষড়যন্ত্র করে আসছে। আমরা আমাদের দেশের যে এই সংগঠনের যে কি উদ্দেশ্য, এটা যদি আমরা একটু দেখি তাহলে দেখা যাবে যে আমাদের এই দেশে প্রত্যেকটা জনগণকে জানতে হবে যে এই দেশে এই সংগঠন ইসকন হিন্দুদের কোনো সংগঠন না, এটা হিন্দু বেশধারী ইহুদিদের একটা সংগঠন। আবু রুশদের লেখা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানের কথা তিনি লিখেছিলেন, যার পৃষ্ঠা নম্বর হলো 171। সেখানে তিনি লিখেছেন, ইসকন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে। এর সদর দফতর নদিয়া জেলার পাশে মায়াপুরে। মূলত এটা ইহুদিদের একটি সংগঠন বলে জানা গেছে। এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা এবং যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা। আমাদের আরও জানা দরকার যে ইসকন কিভাবে এই তৈরি হয়। ভাই তো বললেন, আমাদের সাহেব বললেন যে আমেরিকা নিউ ইয়র্কে 1966 সনে এই সংগঠন তৈরি হয়। পরবর্তীতে এই সংগঠনকে সবসময় পরিচালনা করেছে এই ইহুদি এবং খ্রিস্টানদের নেতারা। এবং আমাদের দেশে ইদানিংকালে যে সমস্ত মিডিয়াতে তাদের কর্মতৎপরতা বেরিয়ে আসছে, তার মধ্যে হলো ধর্ম প্রচারের নামে ধর্মান্তরকরণ, দেশের পাহাড়ি অঞ্চলের আরও ভালো মানুষদেরকে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতার নামে বেনামে চাপে ফেলে সরলমনা মুসলমানদের ধর্মান্তর করে থাকে। এ ধরনের বহু ঘটনা পত্রপত্রিকা ছাপা হয়েছে। প্রতারণা ও হয়রানি, প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীকে ব্ল্যাকমেইল করে নির্যাতন করে থাকে। অনেক সময় চাপে ফেলে বিয়ে করে অন্তরঙ্গ ভিডিও করে তালাক দিয়ে দেয়, অথবা ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তালাকপ্রাপ্ত নারীকে হয়রানি করে টাকা হাতিয়ে নেওয়া চক্রান্ত করে। এরপরে আবার তাদের মুসলিম সেজে বিয়ে করা, অনেক সময় মুসলিম সেজে মুসলিম নারীদের বিয়ে করার তৎপরতা চালিয়ে থাকে। এ ধরনের বহু ঘটনা আমাদের দেশে ঘটেছে। যেমন রাজশাহীতে ধর্ম পরিচয় গোপন করে বিয়ে করেছে হিন্দু চিকিৎসক অর্জুন চন্দ্র চৌধুরী। বিয়ের 7 বছর আসল পরিচয় প্রকাশ পায়, বিয়ের 7 বছর পরে। এরপরে মানব পাচারের মধ্যেও তাদের যে ভূমিকাটা, অনেক সময় মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে গভীর সম্পর্ক স্থাপন করে ভুলভাল বুঝিয়ে কোনোভাবে ভারতে নিয়ে যায়, অথবা তাদেরকে যৌন পল্লীতে চড়া দামে বিক্রি করে দেয়। এরপর আত্মসাৎ, অনেক সময় ভুয়া পরিচয় দিয়ে ছলে বলে কৌশলে মানুষদের থেকে টাকা আত্মসাৎ করে নেয়। 2024-এর 2 মার্চ খুলনায় ভুয়া বিসিএস ক্যাডার সেজে প্রায় 150 নারীর সাথে প্রতারণা করে তাদের গহনা ও অর্থ হাতিয়ে নেয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি, অনেক সময় সদ্য নামে আইডি খুলে নারীদের সাথে সম্পর্ক করে তাদের ব্ল্যাকমেল করে থাকে। এমনকি তারা এসব প্রতারণার ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রীদের টার্গেট করে কাজ শুরু করে থাকে। একটু বলবেন যে আপনি কি এই সংগঠনের মানে নিষিদ্ধ করবার দাবি উঠেছে? অবশ্যই। দেখেন, আপনারা দেখবেন এই সংগঠনকে নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর দেশ। এই সংগঠন শুরু হয়েছে ইউরোপের কয়েকটি দেশ, মালয়েশিয়া, সৌদি আরব, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান সহ ইউরোপের অনেক দেশ এদেরকে সংগঠন করেছে, নিষিদ্ধ করেছে। তো বর্তমানে তাদের যে অবস্থা, তারা যে সমস্ত ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রের হিসাবে বর্তমান যে আমাদের অন্তর্বর্তী সরকার আছেন, তাদের উচিত এই সংগঠনকে নিষিদ্ধ করা। আমাদের অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, নিচ্ছি শেষ বিরতি এবং এটিও 2 মিনিটের বিরতি। ফিরবো এক্ষুনি, আশা করি সঙ্গেই থাকবেন। দর্শক, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। শেষ বিরতির পর আলোচনার শেষ পর্বে আমরা আলোচনা করছি এই যে সাম্প্রতিক যে বিষয়াদি হচ্ছে নতুন অস্থিরতা ও তার প্রতিকার নিয়ে। আমরা বিরতির আগে শুনছিলাম মাওলানা মাসুদের বক্তব্য এবং ইসকন নিষিদ্ধের দাবিও তিনি উত্থাপন করেছেন। আমরা আবার ব্যারিস্টার ফুয়াদ, আপনি বলছেন সিনিয়রকে, ওকে, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনার কাছে আবার শুনবো। বৃহত্তর চট্টগ্রামের এক অংশ নিয়ে ভারত নানা ষড়যন্ত্র করছে। আমাদের ব্যারিস্টার ফুয়াদ কিন্তু যশোর, রংপুর ওই বেলটা এবং ফেনীর একটা অংশ, চট্টগ্রামের একটা অংশ, সেই বিষয়ে ষড়যন্ত্রের কথাও কিন্তু স্পষ্ট করেছেন। এখন আমাদের রাজনৈতিক সংকীর্ণতার কারণে আমরা জাতীয় ঐক্যের ডাক দিতে পারিনি এতদিন। আমরা কি এই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এখন
যেহেতু এই যে সেটা হচ্ছে 5ই আগস্টের মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসছে, এই সরকার এবং এখন যে পরিবর্তিত রাজনৈতিক নেতৃত্ব, তারা কি কোনো জাতীয় ঐক্যের ডাক দিতে পারে না? আপনি কি মনে করেন? সে বিষয়ে যাওয়ার আগে সম্মানিত ইমাম সাহেব ইসকনকে নিয়ে যে ফিরিস্তি দিল, এগুলো তো ভয়াবহ অবস্থা দেখি। হ্যাঁ, তো এগুলো একটু রাষ্ট্রীয়ভাবে তদন্ত করা উচিত। হ্যাঁ, ইতিমধ্যে হাইকোর্টে একটা মামলা হয়েছে নিষিদ্ধ করবার জন্য, নিষিদ্ধ প্লাস চিটাগাংয়ের এই ঘটনাবলী নিয়ে একজন আইনজীবী হত্যার শিকার হয়েছে। তো সেখানে ওই অ্যাটর্নি জেনারেলকে বলল যে এই ব্যাপারে রাষ্ট্রের কি স্ট্যান্ড আমাদেরকে জানান। তো উনি গিয়ে বলছে যে আমরা এগুলো এনকোয়ারি করছি, সরকার তৎপর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো আপাতত হাইকোর্ট কোনো অর্ডার দেয় নাই। তো আমি জানি না যে উনি যে ধরনের তথ্যগুলো দিল, এগুলো তো আসলে ইয়ে হওয়া উচিত, অনুসন্ধান হওয়া উচিত এবং এটা খুব সিরিয়াসলি নেওয়া উচিত। হ্যাঁ, তো ওনাকে আশ্বস্ত করা উচিত যে আপনি এই বিষয়টা সরকারের সাথেও আপনি উত্থাপন করেন, শুধু হাইকোর্ট করলে তো হবে না। আপনি যেহেতু তথ্যপত্র নিয়ে আসছেন, এটা করা উচিত। আমারও কিছু জানা হলো, নিশ্চয়ই আমি এগুলো, এছাড়াও আরো অনেক কিছুই আপনারা ঠিক আছে আজকে আর এই পর্যন্ত থাক। আর হচ্ছে জাতীয় ঐক্যের ডাক তো আমরা সবাই দিয়েই রাখছি এবং সরকারের প্রধান যিনি বিশ্বনন্দিত আমাদের ইউনূস, প্রফেসর ইউনূস, তিনিও তো জাতীয় ঐক্যের কথা বলছে এবং রিসেন্টলি বিএনপি তো তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যেই জাতীয় ঐক্যের কথা বলেছে। কালকে জামাতে ইসলামী গিয়ে জাতীয় ঐক্য, তো জাতীয় ঐক্য তো আমরা হয়েই গেছি। এখন সেটাকে বাস্তবায়িত করার জন্য এই সরকার যদি কোনো ওই যে সংস্কারের নামে জাতীয় ঐক্যটা যদি আমাদের বন্ডেজটা করে দিতে পারে, তাহলে সেটা আগামী দিনে আমাদের দেশ সুফল পাবে এবং কোনো বহির শক্তি আমাদের উপর এইভাবে কারণে অকারণে চাপ সৃষ্টি করতে পারবে না বা আমাদেরকে নিয়ে নানা রকমের গেমও তারা করতে পারবে না। আরেকটা ছোট্ট বিষয়, শিক্ষাঙ্গনে যে অস্থিরতা ভাঙচুর, এই কর্তৃপক্ষ কি করছে? গোয়েন্দা সংস্থার ব্যর্থতার যে বক্তব্য উত্থাপিত হয়েছে, এটা তো সরকারের ক্ষেত্রে আমরা জানি যে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে অস্থিরতা ছিল, এখন স্বৈরাচারের দোষররা এখনো রয়ে গেছে। আজকে তো দেখলাম 2 জনকে অবসরে পাঠাইছে আপনাদের সার্ভিসে। তো এরকম সব জায়গায় আছে। সুতরাং আবার নতুন আইজি দিতে হবে 3 মাস মাথায়, কমিশনারকে বদলাতে হলো। সুতরাং বোঝা যাচ্ছে অস্থিরতা এখনো আছে, তারা সঠিকভাবে কাজ করতে পারে না। আমার মনে হয় আর 1 মাসের মধ্যে হয়তো গুছিয়ে ফেলবে। আর শিক্ষাঙ্গনের যে বিষয়টা, শিক্ষাঙ্গনের বিষয়টা হচ্ছে ছাত্ররা যে একটা সফল গণ অভ্যুত্থান করলো, সেটা তারা করছে, তারা সেটা থাকুক, কিন্তু এই কলেজের মধ্যে যে এই যে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ আর সিটি কলেজ ত্রিমুখী যে সংঘর্ষ, আবার ওইখানে কবি নজরুল সোহরাওয়ার্দী, এগুলো তো একবারে ধ্বংসযোগ্য করে ফেলেছে। একটা সেন্ট জেভিয়ার্স স্কুল দেখেন কি কাণ্ডগুলো করেছে আর কি। তো এগুলো তো আমাদেরই ছেলে মেয়ে। তো এগুলো এই যে ন্যাশনাল মেডিকেলে একটা ছাত্রের মৃত্যু হয়েছে, তো এগুলো সেন্টিমেন্টাল বিষয়। কিন্তু তাই বলে আমি একটা প্রতিষ্ঠান ভেঙে ফেলবো, এখানে ইন্ধন আছে, এখানে ইন্ধন আছে, এখানে প্রতি স্বৈরাচারের দোসররা, এই যে ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন, তাদের এখানে ভূমিকা আছে, তা না হলে এটা হতো না। এটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি করছেন আপনি। হ্যাঁ, ডক্টর আব্দুল হামিদ। না, জাতীয় ঐক্যমত্যের যে প্রসঙ্গটা উঠছে এখন, আমি মনে করি যে আমি আগেই বলেছি যে এটার জন্য এখনই হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময়। ইসকন ইস্যু সহ আর যে সকল আমাদের অমীমাংসিত বিষয় আছে, আপনি দেখেন আগের সরকারের প্রধানমন্ত্রী যখন পালিয়ে ভারতে গেলেন, ভারত কিন্তু ওদের সকল শত্রু যারা, সেই সকল শত্রু রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল সবাইকে নিয়ে একসাথে বসে সেখানে তারা একটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা মনে করলেন যে এটা একটা জাতীয় নিরাপত্তার ইস্যু এবং সেটাকে নিয়ে তারা একটা সভা করলেন। আমাদের দেশে বিগত সময়ে আমরা কি এরকম কোনো চর্চা দেখেছি? আমরা মনে হচ্ছে যে সম্পর্কটা হচ্ছে ওই যে সৎ বাপ সৎ মা ভাসুর এই টাইপের, যে আমরা কখনো কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের সব রাজনৈতিক দলকে একসাথে ডাকতেও দেখিনি, একসাথে বসতেও দেখিনি। বরং যখনই কথা উঠেছে, আরে ওদের সাথে কি বসবো, ওরা তো এর পচা, দুর্গন্ধযুক্ত, আমি শুধু সেন্ট মাখি আর ওরা সব দুর্গন্ধ মাখে, এই ছিল আমাদের মনোভাব। তো আমি মনে করি যে এখন যে সকল ঘটনাগুলো ঘটছে এবং এই সরকারের উপর মানুষের যে আস্থা, এটা ঠিক এটার প্রতিফলন নয়, এটা মানুষ আশা করে না। মানুষ কিন্তু, আমি চাইবো যে এটা মানুষ যাতে অন্ধকারের কালো মেঘ যাতে আমাদের যে আশাটাকে যাতে ঢেকে না দেয়, এটার জন্য কিন্তু সরকারের
অনেক কিছু করার আছে। সরকারের যদি কোনো ভুল পদক্ষেপ নেয় এবং এই ভুল পদক্ষেপ যদি কাকে লাভবান করবে, ভুল পদক্ষেপ থেকে যারা লাভবান হবে তারা কারা আমরা জানি, আমাদের পানি কারা ঘোলা করার চেষ্টা করছে তারা আমরা জানি, এবং আইন শৃঙ্খলা বাহিনী কেন এখন পর্যন্ত, আমি আগে বলেছি একবার যে এরা গত সময়ে ছিল হাইপার অ্যাক্টিভ, এখন হচ্ছে টোটালি ইনঅ্যাক্টিভ। হোয়াই? আমি তো হাইপার অ্যাক্টিভও চাচ্ছি না, ইনঅ্যাক্টিভও চাচ্ছি না, আমি চাচ্ছি অ্যাক্টিভ। এখন সরকার যে কিছুদিন আগে যে আমাদের আইজিপি এবং ডিএমপি কমিশনার পদে যেই দুটা নিয়োগ করলেন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করার সময় এই দুজন কর্মকর্তার সাথে আমার ব্যক্তিগতভাবে কাজ করার আমার সুযোগ হয়েছে। আই হ্যাভ ভেরি হাই হোপ অ্যাবাউট দিস টু পার্সনস, দে আর ক্যাপেবল অফ, এবং তাদেরকে বিগত সময়ে বঞ্চিত করে রাখা হয়েছে, এদেরকে কাজ করতে দেওয়া হয়নি। এবং এরা যদি চায়, কারণ তারা দুজনে হচ্ছে পুলিশের বাইরেও তারা খুব ভালো মানুষ, তো তারা যদি চায় এবং তারা যদি অন্যদেরকে অ্যাক্টিভ করতে পারে, শুধু একজন দুইজন চাইলে তো হবে না, পুলিশের ব্যাপারটা হচ্ছে চেইন অফ কমান্ড, এখানে টোটালিটির একটা ব্যাপার আছে। সুতরাং এটা যদি কোথাও একটা যদি চেইন যদি নড়বড় হয়ে যায় তাহলে টোটাল সিস্টেমটাই কাজ করবে না। তো আমি মনে করি এই দুই যোগ্যতা সম্পন্ন লোক, এনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলোকে আরেকবার ওনারা অ্যাক্টিভ করতে পারবেন, এবং আমাদের তত্ত্বাবধায়ক বা নির্দলীয় অথবা আমরা যেটা বলি অন্তর্বর্তী সরকার, যেটাই আমরা বলি, আমার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু জায়গায় যে আমাদের কতগুলো জিনিস মানুষের যেরকম সন্দেহ থেকে যাচ্ছে, যেমন আমি কয়েকটা ইয়ের কথা বলি, যে বিশ্ব ব্যাংক, তারপরে হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইভেন আমাদের আন্তর্জাতিক যে সহায়তা এগুলা চ্যানেলাইজ করার জন্য আমাদের মন্ত্রণালয় হচ্ছে কিন্তু ইআরডি, এটা অর্থ মন্ত্রণালয়ের একটা বিভাগ, ইকোনমিক রিলেশনস ডিভিশন। এখানে কিন্তু আগের সরকারের নিয়োগ করা লোকজন থেকে গেছে। তো এখন আপনি যদি ট্রাম্প প্রশাসন যদি ক্ষমতায় বসে আমেরিকায়, এবং তিনি যেদিন থেকে কাজ শুরু করবেন, সেখানে আমার পূর্ববর্তী সরকারের নিয়োগ করা প্রতিনিধি তিনি কি এই সরকারের উন্নয়নের জন্য নাকি ওনার গুণগানের পরিবর্তে ওনার বদনাম করবেন, এটা তো আমাকে বুঝতে হবে। কারণ আমি বিশ্বস্ত লোক যদি আমার না থাকে স্পোকস পারসন হিসাবে আমাকে রিপ্রেজেন্ট করার জন্য, এটা তো আমার জন্য ভয়ের কারণ। তো এগুলো সরকারে যারা আছে, বা আমি কেবলমাত্র উপদেষ্টা পরিষদকে আমি দোষী বলতে চাই না, এটার সাথে আমরা মনে করি যে আমাদের যারা ক্যাবিনেট সেক্রেটারি আছেন খুবই যোগ্য লোক, আমাদের যিনি ওই যে জনপ্রশাসন সচিব আছেন, অথবা যিনি আমাদের এখন ওই যে হোম সেক্রেটারি যিনি আছেন, ইনারা কিন্তু মুখ্য সচিব ইভেন ভেরি ক্যাপেবল অফ, কিন্তু তারা ঠিক অ্যাক্টিভ কিনা এটা কিন্তু বোঝা যাচ্ছে না, অথবা তাদের মতামত নেওয়া হচ্ছে কিনা, তাদের অ্যাকশনগুলো দেখা যাচ্ছে না, মানে কোথায় আসলে সিদ্ধান্তগুলো কোথায় হচ্ছে, যেগুলো নিয়ে বিতর্ক হচ্ছে, যে উপদেষ্টা নিয়োগ নিয়ে বিতর্ক হচ্ছে, অন্যান্য ইস্যুজ নিয়ে বিতর্ক হচ্ছে, সুতরাং কারাই সিদ্ধান্তটা নিচ্ছে এটা কিন্তু জনগণের কাছে খুব পরিষ্কার না। এবং আমি বললাম যে আমার যে সকল দক্ষ আমলারা, ওরা কিন্তু ওদেরকে আমি এই সমস্ত রোলে কিন্তু ওদের কোনো ইয়ে দেখি না, আমাদের কোনো ভূমিকা দেখছি না। এটা ভূমিকা থাকা দরকার। আমার মনে হয় যে আমাদের এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, সবাই মিলে আমরা জাতীয় ঐক্যমত্য সুপ্রতিষ্ঠিত করতে হবে, এবং এটা করার উপযুক্ত সময়। অসংখ্য ধন্যবাদ মাওলানা মাসুদ। জি, আসলে আমাদের রাজনৈতিক নেতারা তাদের দণ্ডদশায় সংকীর্ণতার কারণে জাতীয় ঐক্য হয়নি এতদিন, এখন তো জাতীয় ঐক্যের একেবারে চারণভূমি। অবশ্যই এই বিষয়টা এখনই যদি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার যদি না দেখেন, তাহলে তো আমাদের এই জাতিকে আরও সামনে আরও দুঃসময় কাটাতে হবে, এবং আমরা অনেক পিছনে পড়ে গিয়েছি, আরও পিছনে পড়ে যাব। এই দেশকে সুন্দরভাবে গড়ে নেওয়ার এখনই একটা উপযুক্ত সময় চলে আসছে, যেভাবে এই দেশের সকল ধরনের মানুষ, সকল শ্রেণীর মানুষ, সকল ধর্মের মানুষ একত্রিত হয়েছে এই দেশকে শান্তির দেশ হিসেবে গড়ে তোলার জন্য। এই দেশে যদি আমরা লক্ষ্য করি যে একটা ছোট্ট একটা দেশের মধ্যে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, মানুষের একটা নিয়ামত তো আছেই, অনেক দেশ আছে মানুষের সংকট, আমাদের দেশে মানুষে ভরা। এরপর যেতটুকু জমিন আছে, এই জমিনের মধ্যে যেভাবে ফসল হয়, এরকম ফসল তো অন্য কোনো দেশের মধ্যে হয় না। সুন্দর একটা দেশ, এই সুন্দর দেশটাকে শান্তির দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য বিগত সরকার এবং বিগত আমলে যে সমস্ত সরকাররা ছিল, তারা যদি সত্যিকারই দেশপ্রেমিক হতেন এবং দেশের প্রেমের সাথে সম্পৃক্ত রেখে দেশটাকে এগিয়ে নেওয়ার চিন্তা করতেন, তাহলে আজকে আমাদের এই দুর্দশায় পড়তে হতো না। সবাই চিন্তা করেছে নিজের দলের কথা, নিজের ব্যক্তির কথা, নিজের স্বার্থের কথা, স্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশকে ভালোবাসা, দেশের জনগণকে ভালোবাসা, এবং এ দেশের সকল ধর্মের লোক শান্তির সাথে যেভাবে বসবাস করার দৃষ্টান্ত দেখিয়েছে। আমরা যদি পিছনের দিকে তাকাই,
যখনই এই দেশকে অস্থিরতা করার জন্য চেষ্টা করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ, তখনই আমাদের দেশের মুসলমানরা কি করেছে? মুসলমানরা পূজা গেটে গিয়ে পাহারা দিয়েছে, মুসলমানরা মন্দিরগুলোকে সংরক্ষণ করার জন্য পাহারা দিয়েছে, মাদ্রাসার ছাত্ররা সারা রাত জেগে তারা পাহারা দিয়েছে যাতে করে কোনো ধরনের পরিস্থিতি খারাপ দিকে না যায়। এই ধরনের দৃষ্টান্ত আমাদের দেশের মধ্যে আছে। আমরা তো এই দেশের জনগণের কথা চিন্তা করলে কখনো আমাদের এই দেশের জনগণ ধর্মের দিক থেকে ধর্মীয় ইস্যুকে সামনে রেখে কখনো হাঙ্গামার মধ্যে লিপ্ত হয়নি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেটা হয়েছে ব্যারিস্টার ফুয়াদ। আপনাকে মানে আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে আছি। ইসকনের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে হুটহাট করে একটা সংগঠনকে নিষিদ্ধ করবার সিদ্ধান্ত নেওয়াটা ভালো কৌশল বলে মনে করছি না, এবং মনে হয় না যে সরকার খুব সিরিয়াস সংগঠন নিষিদ্ধ করবে। প্রধান উপদেষ্টার সাথে আমাদের যখন দেখা হয়েছিল তখন আমরা বলেছিলাম যে বাংলাদেশের যে ৭১-৭২টা সংখ্যালঘু জাতিগোষ্ঠী আছে, ধর্মীয় সংখ্যালঘু এবং নৃতাত্ত্বিক সংখ্যালঘু, তাদের সবার বঞ্চনার বাস্তবতা আছে। তারা সবাই কোনো না কোনো ফর্মে অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, তারা মজলুম হয়েছেন গত ৫৩ বছরে। অতএব তাদের সবার বঞ্চনার গল্পগুলো শোনা দরকার। আমরা একটা কমিশনের কথা বলেছি যে আপনি একটা মাইনরিটি কমিশন করেন, টোটাল শুধু হিন্দু মাইনরিটি না, আমাদের সকলে, যে পার্বত্য চট্টগ্রামের মাইনরিটি, আমাদের সাঁওতাল, মুরুন্ডি যারা আছেন, আমাদের বিহারি উর্দুভাষী জনগোষ্ঠী আছেন, সবাই বঞ্চিত, সবাই যার যার জায়গা থেকে এই রাষ্ট্র দ্বারা নিপীড়িত। অতএব এই জনগোষ্ঠীর প্রত্যেকের গল্পটা শোনা দরকার, তাদের ডেপ্রাভেশনটা কি। এইটা যদি আমরা করতে পারি তাহলে যেটা হবে যে ভারতে অথবা অন্য কোনো জায়গায় মাইনরিটি কেন্দ্রিক যে প্রোপাগান্ডা আছে, এই প্রোপাগান্ডাগুলো ফাংশনাল হবে না। তখন ফ্যাক্টস থেকে ফিকশন গল্পটা আলাদা হয়ে যাবে, এবং সেই হিসাবে আমরা তখন রাষ্ট্র দায়িত্ব নেবে যে কার দুঃখ কষ্টকে কিভাবে অ্যাড্রেস করা যায়। তখন আপনি পার্বত্য চট্টগ্রামে শান্তি দেখতে পাবেন, তখন আপনি ঢাকা সহ সারা বাংলাদেশের যে বিহারি পল্লী আছে, বিহারি পল্লীতেও আপনি কমফোর্টেবল এনভায়রনমেন্ট দেখবেন। তারা বোধ করবে ৭০-৮০ বছর পরে তারা কেন বাংলাদেশি হতে পারছে না। তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ সকল মাইনরিটির গল্প দেখতে পারবেন। তো সেইটা করাটা জরুরি, এবং এটা আমরা বোধ করছি খুব তাড়াতাড়ি করা দরকার। এবং একইভাবে ইসকনের ব্যাপারে একটা ইমিডিয়েট কমিটি করে দেওয়া দরকার। তাদের ব্যাপারে যে অভিযোগগুলো আসছে এটা সত্যতা যাচাই করা দরকার। সংগঠন হিসাবে তারা আইনসম্মতভাবে কি কি করতে অ্যালাউড, তারা আদৌ রেজিস্টার্ড কিনা এই ব্যাপারে কথা আসছে, তারা নিবন্ধিত হলে কি সমস্যা, না হলে কি সমস্যা, এই পুরোটা খতিয়ে দেখে একটা কৌশলগত সিদ্ধান্ত নেওয়া দরকার। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদেরকে দিল্লি এবং কলকাতার ছায়া থেকে কিভাবে ফিরায় নিয়ে আসা যায়, তাদেরকে কিভাবে বাংলাদেশি করা যায়, এখানে আমাদের করণীয় কি, হিন্দু নেতাদের করণীয় কি, সেই জায়গাটা সিরিয়াসলি আলাপ তর্ক আকারে আসা দরকার। এইটাকে কিন্তু একটা টাবু সাবজেক্ট হিসাবে বাংলাদেশে ট্রিট করা হয়। কোনো রাজনৈতিক দল অথবা হিন্দু সম্প্রদায় অথবা সুশীল সমাজ কেউ এটা নিয়ে খোলামেলা কথা বলেন না, কিন্তু রাষ্ট্রের ৮-১০% জনগোষ্ঠী তার দুঃখ কষ্ট, তার বঞ্চনা এবং তার বাটপারি কিছু অংশের, সবটা মিলায় তো নাগরিক, সবটা মিলায় তো আমাদের তর্কটা করতে হবে, আলাপটা করতে হবে, খোলামেলা কথা বলে একটা আলোচনার ভিত্তিতে আপনার তদন্ত করে একটা সমাধানে আসতে হবে। হুটহাট করে কোনো কমিউনিটির উপরে যেন আমরা জুলুম না করি। শিক্ষাঙ্গনে অস্থিরতা নিয়ে যদি আপনি 30 সেকেন্ডে একটু বলেন। মূল বিষয় হচ্ছে গভর্নেন্স। দেখেন, এটা শুধু শিক্ষাঙ্গ না, প্রত্যেকটা যে অরাজকতা হচ্ছে অথবা কিছু কিছু অরাজকতা হচ্ছে যে সরকারের নিয়ন্ত্রণে না, কিন্তু কিছু কিছু অরাজকতা সরকার তৈরি করে। যেমন ধরেন এক্সাম্পল দেই, এলজিআরডি মিনিস্ট্রি থেকে বাংলাদেশের স্থানীয় সকল প্রশাসনকে বাতিল করে দিল, ইউনিয়ন পরিষদ ছাড়া। অনির্বাচিত প্রশাসন বাতিল করতেই পারেন, যুক্তিটা কারেক্ট, তো ইউনিয়ন পরিষদটা করলেন না কেন? করলেন, করার পরে এরপরে কি হবে, এটা রিপ্লেসমেন্টটা কি হবে, বিকল্পটা কি? বিকল্পটা কি? মানুষ তো সেবা চাইবে, মানুষ তো সেবা চাইবে। কারণ ইউনিয়ন পরিষদকে আপনি আইন দিয়া বলেছেন তার 29টা কাজ, 33টা কাজ, 31টা কাজ, উপজেলা পৌরসভার এই কাজগুলো ডেলিভার করবে কে? আমলা কিভাবে করবে? আমলার কাজের এখতিয়ারে তো এই কাজগুলো পড়ে না। আপনি বললেন 24 ঘন্টা পরে প্লাস্টিক পলিথিন বন্ধ হয়ে যাবে, তারপরে কি হবে? আমি এত বছর থেকে যে বাজারে গিয়ে পলিথিন ইউজ করছি, যারা পলিথিনের প্লাস্টিকের ব্যবসা করছেন, ব্যবসায়ীরা শত শত কোটি টাকা ইনভেস্ট করেছেন, লক্ষ লক্ষ মানুষ এই প্রফেশনে কাজ করেন, তার কি হবে? বাট পরিবেশের জন্য ক্ষতিকর, এটা বন্ধ হওয়া কিন্তু সবাই চান, আপনিও চান, আমিও চাই। এক্স্যাক্টলি। এই যে ব্যাটারি চালিত অটো রিকশা বন্ধ আপনিও চান, আমিও চাই। এক্স্যাক্টলি। এখন প্রসেসটা হচ্ছে গভর্নেন্স, যে আপনি এটা করবেন কিভাবে। এটা 24 ঘন্টার ব্যাপার না,
15 লক্ষ মানুষ অটোরিকশা চালায়, আপনি 15 লক্ষ মানুষকে বেকার বানায় দিবেন কালকে? বাংলাদেশে ঢাকা শহরে 20 লক্ষ মানুষ হকার, ফেরিওয়ালা, রাস্তায় এই ফুটপাত দখল করে ব্যবসা করে। তো এখন এই কাজটা অন্যায়, তাকে ফুটপাত ইউজের জন্য খালি করতে হবে। কিন্তু আপনি করবেন কিভাবে? কালকে পুলিশ দিয়ে পিটায় সব খালি করে দেবেন? ওয়ার্ক করবে না তো। মোবাইল কোড দিয়ে তো আপনি অনেক কিছু করেছেন, শেষ করতে হবে। তো মোবাইল কোড ফাংশন করে নাই, করছে না। অতএব এই গভর্নেন্সের একটা সংকট পুরো রাষ্ট্র কাঠামোতে আছে, এই সরকারেরও আছে, এবং এটা দূর হওয়া দরকার, Address করা দরকার। ব্যারিস্টার ফুয়াদ, মাওলানা মাসুদ এবং ডক্টর আব্দুল হামিদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনাদের চারজনকে আমাদের এখানে এসে মূল্যবান কিছু কথা বলবার জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে যে কথা দিয়ে শেষ করতে চাই, যত মতভেদেই থাকুক না কেন, ভালো কাজ সেটি বিলম্বে শুরু হলেও ভালো। আমাদের রাজনৈতিক নেতৃত্ব, তাদের যে অচেতনতা, সেটা দ্রুত কেটে যাক, তারা সচেতন হন জাতীয় ঐক্যের ইস্যুতে, এবং যত তাড়াতাড়ি সেটা সম্ভব ততই জাতির জন্য মঙ্গলের। সেই প্রত্যাশায় শেষ করছি এসএটিভি সংলাপ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন। দর্শক, জানিয়ে রাখি, এসএটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।